এরকম একটা সিচুয়েশন এসে আমি সুইসাইডাল অ্যাটেম্প্ট নিতে চলে গেছি যে আমি আর কোচিং নেব না কোনোভাবে, আমাকে অন্য কোনো বিডিএস হোক কিছুতে একটা ভর্তি করিয়ে দাও, কিন্তু আমার বাড়ি থেকে করাবে না এরকম একটা। মানে অত্যাধিক টাকা যে সেমি গভর্নমেন্টের কলেজগুলো হচ্ছিল কৃষ্ণনগর, যেখানে আমি লাস্টলি আমি পেয়ে যেতাম, সেখানে 38 লাখ টাকার মতো শুধু আমার মানে একাডেমিক ফিজ লাগতো, তারপর হোস্টেল ছিল। সবাই বলে বিদেশে গেলে নাকি 60-70 লাখ টাকা খরচ হয়, এটা কিন্তু মিথ্যে কথা। এখন আমার বাবা অন্যদের বলে বেড়ায় যে আমার মেয়ে যেখানে থাকে ভিসকেকে রাত 2টোর সময়ও বাইরে বেরোলেও সেফ সিকিওর, কোনো ব্যাপার নেই। যে বাইরে যারা পড়তে যায় তাদেরকে অরিজিনাল বডি দেখায় না, হ্যাঁ অরিজিনাল বডি টাচ করতে দেয় না, বা পেশেন্টকে টাচ করতে দেয় না। এই জিনিসগুলো কি সম্বন্ধে বলছি? তো অলরেডি 2 বছর কমপ্লিট করলি, মানে যারা এখানে পড়ছে আর তোরা যারা বিদেশে পড়ছিস, তো নাম্বারের ডিফারেন্স কত? 20 নাম্বার 30 নাম্বারের ডিফারেন্স। হ্যাঁ, তাহলে এরকম না যে এই কনসেপ্টটা আছে যে বিদেশে মানে যারা শুধুমাত্র কোয়ালিফাই করছে 200 নাম্বার 250 নাম্বার পাচ্ছে তারা যাচ্ছে, এরকম না। অনেক ভালো ছেলে মেয়ে যাচ্ছে। যেটা আমার বাবার সব থেকে বেশি টেনশন ছিল যে লোন যদি না হয় আমাকে পাঠাবে না, কোনো রকম ভাবে পাঠাবে না। একটা মিসকনসেপশন আছে না সবার মধ্যে যে বিদেশে গেলে ভালো ডাক্তার হতে পারবে না, ঠিক আছে, বা বিদেশ থেকে পড়ে আসলে এখানে এফএমজি কোয়ালিফাই করতে পারবে না। দেখুন এইগুলো মেনলি আজকে আমরা যে যাদের সঙ্গে বসে আছি এরা সবাই কেএসএম এর স্টুডেন্ট। কেএসএম মানে হলো কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি, আর যেটা কিরগিজস্তানের গভর্নমেন্ট মেডিকেল কলেজ, 90 বছরের বেশি পুরনো মেডিকেল কলেজ। যারা এখানে দেখতে পাচ্ছে সবাই মোটামুটি ফিউচার ডক্টর। এবং সবথেকে ইম্পর্ট্যান্ট হলো যেটা যে এরা একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসছে এবং উঠে এসে কিরগিজস্তান এখান থেকে প্রায় 3000 কিলোমিটার দূরে একটা দেশে বিশকেক নামক একটা সিটিতে ওখানে এরা পড়াশোনা করছে। তো আজকে এদের সঙ্গে আমরা আলোচনা করবো, অ্যাকচুয়ালি আমরা একটা ফর্মাল ডিসকাশন করব যে ওদের ওখানে কেমন লাগে না লাগে। অনেকজন এসছে, আমরা সবাই সঙ্গে একটা একটা করে যাব। প্রথমে নাজমুল দিয়ে শুরু করি। নাজমুল, মেদিনীপুর থেকে এসছিস। জি স্যার। তুই নিজের মতো করে বল যে কি কোথা থেকে এসছিস, কোন জায়গা থেকে এসছিস, তোর ব্যাকগ্রাউন্ড বল যে তুই কোন ফ্যামিলি থেকে এসছিস, তোর এটার পক্ষে কতটা ডিসিশন না কঠিন ছিল এই জিনিসগুলো। তো আমি পূর্ব মেদিনীপুরের পশ্চিম সরবেরিয়া গ্রাম থেকে এসেছি। তো আমি আলামিন মিশনে আমার 12 কমপ্লিট করি। দেন তারপর আমি 1 বছর নিটের জন্য প্রিপারেশনও নেই, তো সেরকম ভালো ফল আসেনি। আর তারপরে আমার দাদা যেহেতু ও বাইরে থেকে পড়ে আর প্রথম চান্সেও এফএমজি ক্লিয়ার করে ইন্টার্নশিপ গভর্নমেন্ট কলেজে পেয়েছে, তো সেই থেকে আমার একটা স্বপ্ন দেখা যায় আমিও ডাক্তার হতে পারবো। এরকম এখানে না পাস করলেও যে ডাক্তার হওয়ার একটা চান্স আছে তাও এটা সম্ভব। তো সেই জন্য, আর আমাদের তো এমনি প্রত্যন্ত গ্রামের মধ্যবিত্ত বাড়ির ছেলে, সেরকম কিছু যে বিদেশে গেলে যে খুবই খরচ হয়, যেমন সবাই বলে বিদেশে গেলে নাকি 60-70 লাখ টাকা খরচ হয়, এটা কিন্তু মিথ্যে কথা। মানে অ্যাকচুয়াল যেটা খরচ আসে ওটা হার্ডলি আসে আপনার 32 থেকে 35 লাখ। আমি একটা জিনিস বলি নাজমুল, এখানে আমার একটা সেই দিনটার কথা ভালো করে মনে আছে। 2023 সালে তুই আমার অফিসে এসেছিলিস, তোর বাবার সঙ্গে তুই এসেছিস, সেই অফিসে এসেছিস, তোর বাবার সঙ্গে তুই এসেছিলিস। এবং মানে প্রথম দেখাটা এরকম হয়েছিল, তোর বাবা আমাকে এটাই বলেছিল যে আমি এরকম খুবই একটা বিলো ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা থাকছি, যে আমার ছেলেকে ডাক্তারি পড়াবো, এটা আমার শখ ইচ্ছা যে আমার ছেলে ডাক্তার হবে, এটা আমি দেখতে চাই। বাট তোর বাবা অনেক স্বপ্ন নিয়ে এসেছিল। অবশ্যই। এবার তোর পক্ষে তো ওটা তো মানে ক্র্যাক করা খুব ডিফিকাল্ট ছিল, কারণ তোরা ওই ফ্যামিলি থেকে আসছিস যে মানে অনেক টাকা খরচ করে পড়তে পারবি এই ব্যাপারটা না। তো তোকে এটা কিভাবে সাধ্য হলো যে তুই এত কম, মানে তোর যে এত লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেও তুই এটা সাহস কিভাবে হলো তোর জিনিসটা? সাহস বলতে প্রথম কথা তো দাদা তো সাহস জাগালো যে আমার পিসির ছেলে আছে। আর সেকেন্ডলি যখন আমি এখানে আসি, এখানকার আসার পর যে আমার ওই ধারণাটা ক্লিয়ার হলো যে না, একদম 60 থেকে 70 লাখ টাকা এমন কিছু লাগে না। আর যেহেতু WBA MDFC থেকে একটা লোনও পাওয়া যাচ্ছে অ্যামাউন্ট ভালো সামথিং। আর তারপরে কত টাকা লোন নিয়েছিলিস তুই? আমি নিয়েছিলাম 18 লাখ টাকা লোন। 22 লাখ টাকা লোন দিত, কিন্তু আমার স্যাংশন হয়েছিল 18 লাখ টাকা। তো তারপর আরও যে কিন্তু প্রি স্টেপে যে টাকাগুলো কম লাগে এগুলো যদি অ্যাড করি তাহলে আপনার 40 থেকে 42 লাখ চলে যাবে। কিন্তু প্রি স্টেপে যেগুলো কাউন্সিলিং করানো, অ্যাডমিশন করানো, এই ক্ষেত্রে যে টাকাগুলো কম লাগে সেটা স্যার আমাকে হেল্প করেছিল সেই সব কাউন্সিলিং করানোর জন্য, যে হ্যাঁ এই স্টেপগুলোতে তোমার এই অ্যামাউন্ট লাগবে। তো এখন 4th ইয়ারে পড়ছিস, আলটিমেটলি তোর মনে হচ্ছে যে 5th ইয়ার কমপ্লিট হতে হতে কত টাকা খরচ হতে পারে থাকা খাওয়া সব মিলিয়ে? থাকা খাওয়া সব মিলিয়ে আই থিঙ্ক অ্যারাউন্ড তো
35 এরকম হয়ে যাবে। এখন যেহেতু ডলারের রেট একটু ইনক্রিজ হয়েছে, তো 35 সবকিছু ফ্লাইট সবকিছু মিলে 35 থেকে 37 অ্যাপ্রক্স। থাকা খাওয়া ফ্লাইট এভরিথিং 35 এ কমপ্লিট হয়ে যাবে। একদম। অনেকে বলে না যে দেখ আমরা 20 লাখ টাকা বিদেশে পড়িয়ে দেবো, এবার 22 লাখ টাকা পড়িয়ে দেবো, তো এটা কি মনে হয়? এবার এই জিনিসটা আমি বলি, এবার যখন আমি এই বাইরে যাওয়ার জন্য যখন আমি দেখছিলাম, তখন অনেক যারা আগে থেকে আছে, যারা কাজ করেন বা, তো আমি যোগাযোগ করেছিলাম, ওরা বলছিল যে 20 লাখ টাকায় করিয়ে দেবে, পুরো থাকা খাওয়া কমপ্লিট, 22 লাখ টাকায় হয়ে যাবে, কলেজের ফিস তোমার 15 লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো সেগুলো আমি যাচাই করি, কিন্তু কলেজের ফিসগুলো তো অনেক, কিন্তু শুধু কলেজের ফিসই শুধু পড়ে যাবে আপনার 20 লাখ। তারপরে আমি যেহেতু কলেজের ফিস স্ট্রাকচারগুলো যখন ডিটেলসে দেখি এরকম, তো এটা ঠিক না। যখন আমি এখানে এসে দেখি যে হ্যাঁ, কলেজের ফিস স্ট্রাকচার যেটা আমাকে দেওয়া হয়েছে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটেও সেম আছে, তখন আমি ভেরিফাই করে যাচাই করি, দেন তারপরে আমি স্যারের কাছে প্রসেস করি যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওবায়দ, তুই একটা জিনিস বল, ওবায়দ একদম মুর্শিদাবাদের একদম একটা প্রত্যন্ত গ্রাম থেকে এসছে। নাজমুলের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যা ছিল, ওবায়দের তার থেকেও খারাপ ছিল। ইভেন ওর বাবা একটা মনে আই থিঙ্ক ল্যান্ড বিক্রি করে, জমি বিক্রি করে মনে হয় পাঠিয়েছিল না? হ্যাঁ। এবং এটাও আমার ভালো করে মনে হয় তো হাত খরচ দেওয়ার টাকা ছিল না তোর আব্বার, ঠিক আছে? তো এটা মানে খুব একদম একটা হিস্ট্রি তোর, একদম লোয়ার মিডিল ক্লাসও না, একদম বিলো প্রভার্টি বলে সেরকম জায়গা ছিল। তা তোর কিভাবে মনে হলো যে ভাই আমার এত বিলো ব্যাকগ্রাউন্ড থেকে আমি আসছি? আমার একটা মনে হয় যে তোর একটা ভাই ছিল ইনজাম বলে নাম, ঠিক আছে? ডক্টর ইনজাম এখন নর্থ বেঙ্গল থেকে ইন্টার্নশিপ কমপ্লিট করার পর ওখানে প্রাইভেটে এখন জব করছে। ও ফার্স্ট অ্যাটেম্পটে এফএমজি ক্লিয়ার করেছিল, আমাদের কিরগিজস্তানের কলেজ থেকে পড়েছিল, আইএসএম থেকে পড়েছিল, আইএসএম থেকে পড়াশোনা করে। তা তোর এই হিস্ট্রিটা বল। আচ্ছা একটা জিনিস, এখানে একটা জিনিস বলি, তোর কাছে তুই প্রচুর রিসার্চ করেছিস আমি জানি, কারণ তোর 12 আর তোর যাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স ছিল। মানে আমার এইচএসটা হয় 2019 সালে, বাট আমি এসছি 2024 সালে। তো মাঝে যে 5টা বছর গ্যাপ গিয়েছে আমি প্রত্যেক বছর নিট পরীক্ষা দেওয়ার পর ভাবতাম যে আমি প্রত্যেক বছর চলে যাব বাইরে, বাট আমার যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, আর সেরকম আমি সুযোগ পাইনি যে কারো হাত ধরে যাব, বা এই যে এত টাকা লাগবে। কোনো বছর এরকম গিয়েছে যে লোনের একটা প্রবলেম, যে লোন পাবো কি পাবো না এই ভয়ে যেতে পারিনি, বা কোনো একটা বছর গিয়েছে যে আমি নিটের কাছাকাছি নাম্বার পেয়েছি, আরেক বছর কোচিং নিই তার জন্য যেতে পারিনি। এভাবে আমার 5টা বছর ওইভাবে শেষ হয়ে গেছে আমার। মানে 5 বছর নষ্ট করে, 5টা মানে একটা স্টুডেন্ট ভাব যে 12 এর পরে 5 বছর তার এমবিবিএস কমপ্লিট হয়ে যায়। হ্যাঁ, তুই শুধু 5 বছর নষ্ট করেছিস যে যাবি কি যাবি না ডিসাইড করতেই পারিস না 5 বছর। এবং মাঝে আমি একবার হোমিওপ্যাথিতে অ্যাডমিশন হয়েছিলাম ডিএনডে কলেজে, তো ওখানে আমার আবার ওখানে লস গিয়েছে, টোটাল আমার 5 বছর লস গিয়েছে ওইখানে। তো লাস্ট ইয়ার যখন আমি নাম্বার পেয়েছিলাম আবার কাছাকাছি নাম্বার, তো আমি ভেবেছিলাম হয়তো পেয়ে যাবো এখানকার যে গভর্নমেন্ট কলেজগুলো, বাট সেই লাস্ট ইয়ারে যখন আমি এখানে চলে আসি কিরগিজস্তানে, তো লাস্ট ইয়ারে কী হয়েছিল, আমি ভাবলাম অ্যাডমিশনটা করিয়ে রাখি, যদি আমি ইন্ডিয়াতে চান্স পেয়ে যাই তো ইন্ডিয়াতে থেকে যাবো, আর যদি না পাই তাহলে আমি বাইরে দেশে চলে আসবো। তো অলরেডি আমি সিটটা আপনাদের থ্রু বুকিং করিয়েছিলাম। মানে অ্যাকচুয়ালি আমাকে সাহায্য করেছিল আমার দাদা, যে ডক্টর ইনজামুল হক, আইএইচএসএম থেকে পাস আউট ডাক্তার এখন। আর তারপর তো ওনার ওপর তো আপনি ছিলেন, আপনি সব কিছু আমার প্রসেস কমপ্লিট করিয়েছিলেন, ভিসা থেকে শুরু করে অ্যাডমিশন, তারপরে যে লোন প্রসেস, যেটা আমার বাবার সব থেকে বেশি টেনশন ছিল, যে লোন যদি না হয় আমাকে পাঠাবে না, কোনো রকমভাবে পাঠাবে না। কারণ আমার ফ্যামিলির যা মানে ব্যাকগ্রাউন্ড ছিল, যেটুকু আমার সম্পদ ছিল, সম্পদ বিক্রি করে হতে পারে আমার টিউশন ফিস বা যেটুকু হবে বাজেট তার অর্ধেকটা কভার হতো, বাট বাকি অর্ধেকটা কভারের জন্য আমার লোনটা লাগতে এই জায়গায় একটা জিনিস বল, এরকম বিদেশে যারা পড়াচ্ছে, যারা পড়তে যাচ্ছে বা যারা কনসালটেন্সি আছে বা যে স্টুডেন্ট যাচ্ছে, কোনো একটা কলেজ আছে বিদেশে যে কলেজে 20-25 লাখের মধ্যে হয়ে যাবে তো মনে হয়? 20-25 লাখের কলেজে শুধু ডিগ্রি পাওয়া যাবে এরকম কলেজ হতে পারে, বাট ভালো কলেজ একটাও নেই 20-25 লাখের মধ্যে। না সেখানে পড়াশোনা হয় তোর 20-25 লাখে? কারণ এই যে বেশিরভাগ যে অ্যাডভার্টাইজিং দেখছে, মানে এটা পেরেন্টস অনেক কনফিউজিং যে 20 লাখে হয়ে যাবে, 25 লাখে হয়ে যাবে। না, ওটাকে ওরা বলছে যে 20 লাখে কমপ্লিট হয়ে যাবে, বাট হতে পারে 20 লাখে 25 লাখে শুধু কোর্সটা কমপ্লিট হবে, বাট তারপরে আপনার ভিসা আছে, মেডিকেল ইন্স্যুরেন্স আছে, খাওয়া দাওয়া আছে, ফ্লাইটের টিকিট আছে, সব মিলিয়ে পসিবল কোনোদিনও না। মিনিমাম যদি সবচেয়ে খারাপ কলেজে নিতে যাই তাও 30 লাখ টাকা মিনিমাম লাগবে, সবচেয়ে যদি কোনো খারাপ। আমরা এই প্যারেন্টসকে এটাই বলতে চাই যে তুমি শুধুমাত্র যে যাচ্ছে স্টুডেন্ট, সে শুধুমাত্র তো পড়াশোনা করবে না, তার থাকতে হবে, খেতে হবে, প্রপার তার মানে যে কলেজ ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা দেখবে। তো সেরকম আমার মনে হয় যে কোথাও কোনো কলেজ নেই যে 30 লাখের কম সব কিছু মিলে খরচ হওয়া পড়ছে। তবে আমার বাবা যখন আমাকে অ্যাডমিশন করায়, আমাদের ফ্যামিলি যেহেতু ব্যাকগ্রাউন্ড খারাপ, সবার যেহেতু এরকম সিচুয়েশন থাকে যে যত কম টাকার মধ্যে পড়ানো যায়, বাট আমার বাবার ইচ্ছা ছিল আমি যে কান্ট্রিতে পাঠাবো সেই কান্ট্রি সবচেয়ে টপ কলেজে পাঠাবো, সেই কলেজ বাদে অন্য কোথাও পাঠাবো না।
তো আমার কাছে দাদা বলেছিল তোদের যেহেতু ব্যাকগ্রাউন্ড খারাপ তো তোরা অন্যান্য কলেজে চুজ করতে পারিস যেখান থেকে কম টাকায় হয়ে যেতে পারে। অলরেডি সে সমস্ত কলেজগুলো ব্যান্ড হয়ে গেছে হতে পারে, বা সে কলেজে পড়াশোনা হয় না, সেগুলো বাদ চলে গেছে। তো আমি ওই রিস্কটা নিতে চাইনি। সবচেয়ে যেটা টপ কলেজ আমাদের কিরগিজস্তানে ছিল সেটাতে আমি অ্যাডমিশন নিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম যেন সেফলিভাবে সব কিছু পড়াশোনা যেন হয়। আর আমি ইন্টারনেটে অনেক রিসার্চও করি। এটা কি করে বুঝলি এটা টপ কলেজ সব থেকে? হ্যাঁ, সবাই তো বলে, সব কনসালটেন্সি বলে যে এটা টপ কলেজ, এটা কি করে কিন্তু বুঝলি top ওটা college? আমি আমাকে দাদাও বলেছিল ইন্টারনেটে সার্চ করে দেখতে, আমি ইউটিউব অনেকটা ঘাটাঘাটি করলাম। তো ওখানে দেখা গেল যে এফএমজি পাস রেশিও যেটা বের হয় ইন্টারনেটে ওটা পাওয়া যাবে, প্রত্যেক বছর বের হয় ওটা। তো ওইখান থেকে আমি দেখলাম যে আমাদের কলেজে যে পাস রেশিও ছিল ওটা সবচেয়ে ম্যাক্সিমাম ছিল অন্যান্য আদার মতলব কলেজের থেকে। মানে এবার আমি একটা জিনিস তোকে বলছি, লাস্ট ইয়ার 2025-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এই যে কলেজ, তুই যে কলেজে পড়িস KSM এতে 32টা ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল, 24 জন ছেলে ফার্স্ট অ্যাটেম্পটে পাস করেছে। মানে 75% উপরে ছেলে মেয়ে ফার্স্ট অ্যাটেম্পটে FMG পাস করে গেছে। এবং বেশিরভাগ ছেলে মেয়ে সব কিন্তু কলকাতার মেডিকেল কলেজগুলোতে, মানে কলকাতা মেডিকেল কলেজ, SSKM এইসব জায়গাতে মানে ইন্টার্নশিপ করছে। মানে তারা কিন্তু সব ভালো মার্কস পেয়েছে, এরকম না যে শুধুমাত্র পাস করেছে, সব ভালো মার্কস পেয়েছে। আই থিঙ্ক অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সেকেন্ড হয়েছে আমাদের এই কলেজ থেকে, মানে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার পেয়েছে। 4th হাইয়েস্ট নাম্বার পেয়েছে দেবার্গো এই কলেজ থেকে। তা কলেজ তো 100% ভালো, কিন্তু স্টুডেন্ট যাওয়ার আগে কনফিউজড হয়ে যায় অ্যাকচুয়ালি, না যে কোনটা ভালো কলেজ, কারণ প্রত্যেক কনসালটেন্সি বলে যে আমার ভালো কলেজ। ম্যাক্সিমাম প্যারেন্টস ভাবে যে আমার একটা ছেলে কত কম টাকার মধ্যে MBBS পড়তে পারে, বাট ওখানে একটা জিনিস ভাবতে হবে, আমার কাছে যদি অপশন দেয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ না আমি এইমস কল্যাণী নেব, আমার কাছে দুটো অপশন আছে, 5 লাখ টাকা এক্সট্রা দিয়ে আমি কল্যাণী এইমস দিতে পাই, আমি কেন নেব না? সবচেয়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে টপ কলেজ আমার এইমস কল্যাণী। তো আমি সেখানে আমি জিনিসটা দেখলাম, আমি 30 লাখ টাকাতে একটা কলেজ পাচ্ছি, যে কলেজের অতটাও নাম নেই, যে কলেজের ইনফ্রাস্ট্রাকচার ভালো না, যে কলেজের হসপিটালিটি কোনো মানে নেই। অনলাইনে হয়তো অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে ভিডিও, বাট ওখানে গিয়ে যারা পড়াশোনা করছে ওদের কাছে খোঁজ নিয়ে দেখলাম অতটাও ভালো না। বাট এই যে যেখানে আমি পেয়ে যাচ্ছি এইমসের মধ্যে ভালো কলেজ পেয়ে যাচ্ছি, এবার তাহলে আমি ওই কলেজটা কেন নেবো না? কিছু টাকা এক্সট্রা যদি আমার পড়ে, তো আমি কেন নেবো না এই কলেজটা? আমি যেখানে সিকিউর থাকবো আমার লাইফটা, যেখান থেকে অলরেডি ডাক্তার বেরিয়েছে, গত 25 থেকে 30 বছর আগে থেকে ডাক্তার বেরোচ্ছে, তো আমি ওই কলেজটাই যাবো না যেখান থেকে আমার লাইফটা সিকিউর থাকবে, ফিউচারে যে কলেজটা বন্ধ হবে না, বা ফিউচারে এরকম হতে পারে যে ওই কলেজ থেকে প্রবলেম হচ্ছে, ছাত্রদের এক্সপেল করছে, বা অনেক জায়গায় শুনেছি যে রাশিয়াতে শুনেছি যে এক্সপেল করে দেয়, বা বাংলাদেশেও শুনেছি যে এক্সপেল করে দেয়, বাট ওই কলেজের কোনো রিপোর্ট খারাপ পাইনি আমি। এই জন্য 5টা বছর আমি রিসার্চ করে তারপরে আমি গিয়েছি, এরকম না যে একটা বছর রিসার্চ করে চলে এসেছি ওখানে। আমি প্রত্যেক বছর ভাবতাম বাইরের দেশে যাব, আর প্রত্যেক বছর রিসার্চ করতাম যে কোথায় গেলে ভালো হবে। তারপরে রাশিয়ার জন্য ভেবেছিলাম, রাশিয়া তো অনেক স্টার্টিংয়ে ভালো কথা শুনি, বাট শেষের দিকে ওগুলো আবার ফলস প্রমাণ হয়। ওই জন্য শেষ পর্যন্ত আমাকে ওখানে মানে চুজ হয় যে না এখানে যাবো, যেহেতু আমার লাস্ট চয়েস ওটাই বেস্ট আমার মনে হয়েছিল, ওখানেই সবচেয়ে বেস্ট হবে। আচ্ছা শোন না, তুই বল এবার, আমি জানি তোর একটা বিশাল বড় হিস্ট্রি আছে, ঠিক আছে, মানে হিস্ট্রি ইন দ্য সেন্স নট এ গুড হিস্ট্রি, মানে ইটস স্ট্রাগল হিস্ট্রি। হ্যাঁ, যে তোর 12 দেওয়া থেকে শুরু করে MBBS অ্যাডমিশন পর্যন্ত, আই থিঙ্ক তোর মানে MBBS তো হতো, PGও হয়ে যেত, এরকম হয়তো ব্যাপার ছিল, ঠিক আছে। তুই যখন এসেছিলিস আমার মনে আছে ভালো করে, যে তুই প্রচুর মানে বিশাল টেনশানে এসেছিলি, অ্যাডমিশন হয়ে গেছে তাও তুই বিশাল টেনশানে এসেছিলিস, দাদা লোনটা পাবো কি না, 1 নাম্বার। তো সব থেকে বড় এসেছিলো যে দাদা আমি এতদিন হয়ে গেছে, আমি ওখানে গিয়ে MBBS কমপ্লিট করতে পারবো কিনা, পড়তে পারবো কিনা। তো অলমোস্ট 2 বছর হয়ে গেল। 2 বছর ডান। তুই তোর হিস্ট্রি মানে একটু বল, মানুষ শুনুক কি কেমন, মানে কতটা স্ট্রাগল করে তুই ওখানে ভর্তি হয়েছিস। হ্যাঁ, মানে আমার হিস্ট্রিটা অনেক ট্র্যাজেডিক একটা বলতে গেলে, কারণ আমি 2015-এ HS দিয়েছি। তো এইবার 15-এ HS দিলে আমার মাধ্যমিকের ব্যাকগ্রাউন্ডটা ভালো, মানে 92% মার্কস পেয়েছি 13-এ। তো 2013-এ 92% মার্কস মানে একটা ভালো মার্কস, খুব ভালো মার্কস। তো এবার বাড়ির লোকের আশা রয়েছে যে না গভর্নমেন্টে পেয়ে যাবে। এই করে আমি 2015 থেকে 17 অবধি কোচিং নিয়ে হচ্ছে না, যখন আমি আবার ভেটেরিনারিতে চান্স পাই, 16-এ চান্স পাই ভেটেরিনারিতে। তো ভেটেরিনারিতে একটা প্যারাভেটেরিনিয়ান কোর্স। এবার আমার পাপা হচ্ছে ভেটেরিনারি প্র্যাকটিশনার, রুরাল প্র্যাকটিশনার, কোনো গভর্নমেন্ট জব করে না। তো যেহেতু চান্স পাই, ওটা একটা গভর্নমেন্ট জবের অপরচুনিটি আছে প্যারাভেটেরিনিয়ানে, তো আমি চলে যাই। ওটা 1.5 বছরের কোর্স হয়, 1.5 বছরের কোর্স করি। এবার কোর্স করতে গিয়ে কি হয়, আমি এই কোচিং নিট এগুলো থেকে পুরো দূরে সরে যাই 1.5 বছর 2 বছর প্রায়। এবার তারপরে যখন 2017-এ ব্যাক করি আমি, তখন যে 18-এর নিট দেবো, তখন আমার আর মানসিকতা নেই যে নিট দেবো, আমি পুরো ভুলে গিয়েছি যে কি আছে না আছে, ফিজিক্স, কারণ হচ্ছে যে ভেটেরিনারিতে তারপরে কারণ আমার মন ছিল যে ডাক্তার হবো, এরকম একটা ব্যাপার। এবার আমি ভেটেরিনারিতে গিয়েছিলাম যে ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন এরকম, কোনোভাবেই যদি আমি ওয়েস্ট বেঙ্গলে চান্স না পাই আমার পক্ষে সম্ভবই না কোনোভাবে করা। আর একটা জিনিস তোর বাবার ছিল যে আমার মেয়েকে কোনোদিন বাইরে পাঠাবো না। না, আমার বাবার প্রচন্ড ডাকুচু ভাবও ছিল যে বাইরে মনে হয় পড়লে পড়াশোনা হয় না, ওখান থেকে ছেলে মেয়ে বের হয় না, সেফটি সিকিউরিটি থাকবে কিনা, এটা বিশাল মেয়ে একটা।
তো এরকম ব্যাপার। তারপরে আমার কিছু ফ্রেন্ডরা যারা এখন এফএমজি কোয়ালিফাই করে অলরেডি অনেকে ইন্টার্নশিপ করছে, অনেকের কমপ্লিট হয়ে গেছে, ওদের থ্রুতে মানে খবর পাই যে এই কিরগিজস্তানে এই কাজ মেহেদির কাছ থেকে খবর পেয়েছি। মেহেদি, তারপরে ডালিয়া আছে, ডালিয়াও চলে, হ্যাঁ হাতেহা আছে, তো এই তিনজন আমার পরিচিত। দেখুন সবাই মোটামুটি ইন্টার্নশিপ কমপ্লিট করে হ্যাঁ সবাই ইন্টার্নশিপ ফার্স্ট অ্যাটেম্পটে এফএমজি পেয়ে গেছে। হ্যাঁ ফার্স্ট অ্যাটেম্পটে সবাই এফএমজি পেয়ে গেছে। তো ওদের থেকে যখন খবর পাই তখন এবার তখন অলরেডি আমি মানে 2015-এর পর থেকে 17 থেকে যে আমি পরীক্ষা দিচ্ছি নিট, 17 থেকে 24 অবধি নিট দিচ্ছি আমি, নিট হচ্ছে না আমার। 9 বছর অলমোস্ট। হ্যাঁ মানে 15 থেকে ধরলে 9 বছর, মাঝখানে 1.5 বছরের গ্যাপ। 5.5 বছর এমবিবিএস কোর্স, তারপরে আর পিজি হয়তো 3 বছরের কোর্স। হ্যাঁ 3 বছর মানে ধর লোকের পিজি কমপ্লিট হয়ে যায় রানিং এ পেলে। তো এবার এদিকে আমার পাপা মানে আমি বলছি আর কোচিং নেবো না, আমি বিরক্ত হয়ে যাচ্ছি, এরকম একটা সিচুয়েশন এসে আমি সুইসাইডাল অ্যাটেম্প নিতে চলে গেছি যে আমি আর কোচিং নেবো না কোনোভাবে, আমাকে অন্য কোনো বিডিএস হোক কিছুতে একটা ভর্তি করিয়ে দাও। কিন্তু আমার বাড়ি থেকে করাবে না, এরকম করাবে না কেনই, কারণ টাকার পয়সার অভাব, ফিনান্সিয়াল অবস্থা এই, যেখানে মানে দিন আনা দিন খাওয়া হচ্ছে, তারা কি করে ভাববে। আর আমার পাপা লোন ফোন এগুলো ভয় পেত যে লোন নিলে মেয়ে শোধ করবে কি করে, এরকম একটা ব্যাপার। তো তখন এইরকম 24-এ যখন 2024-এ আমার এরকম একটা সুইসাইডাল অ্যাটেম্প্ট, এরকম একটা বাজে ঘটনা ঘটে, তারপরে আমার পাপা ডিসিশন নেয় যে সুইসাইডাল অ্যাটেম্প্ট কেন করতে গেছিলিস? কারণ এত পরিমাণ প্রেশার দিচ্ছে ফ্যামিলি থেকে যে না তোমাকে নিটেরই কোচিং নিতে হবে, আর কিছু না, ডাক্তার হতে হবে। হ্যাঁ নিটেরই কোচিং নিতে হবে, আর কিছু মানে আমি বিডিএস এ ভর্তি করে দাও, না করবো না, অন্য কিছু না, অন্য মানে কিছু এখানে করে পড়তে হবে তোকে, যা করতে হবে এরকম একটা ব্যাপার। মানে ওদের একটা স্বপ্ন আমাকে ঘিরে হয়ে গেছে, এবার ওদের স্বপ্ন করতে গিয়ে আমার জীবনটা যে এদিকে শেষের পথে হয়ে যাচ্ছে। এতটা বছর যদি আমি কোচিং নিতে কাটিয়ে দিই, আমি এমবিবিএসটা কবে করব, এমডি কবে করব। তারপরে আমি যখন এই মেহেদি মানে যে এখন পেয়ে গেছে এফএমজি, তো ওদের সাথে কথা বলাই যে এরা এরকম এখান থেকে পড়ে এসছে, তুমি একটু ভাবো, বাড়িতে বলানোর পরে তো আমার পাপা ডিসিশন নেয় যে না বাইরে পাঠানোর ব্যাপার। তো ওই আপনার কাছে তারপরে আসি, মাইনরিটি লোনের বিষয়ে জানি যে হ্যাঁ লোনটা পাওয়া যাবে, কংক্রিট অসুবিধা হবে না। আর তার সাথে আমার খালা আছে, আমার আন্টি আর কি, অনেক হেল্প করেছে আমাকে, মানে অ্যাডমিশনের থ্রুতে যে প্রথম যে ফিসগুলো ওগুলো সব আমার আন্টি প্রথম থেকে, মানে অনেকই কৃতজ্ঞ আমার আন্টির কাছে। আমি অনেকটা ম্যানেজ করে দেওয়ার জন্যই সম্ভব হয়েছে, কারণ শুধু লোনের থ্রুতেও হয় না, কিছুটা টাকা লাগে ম্যানেজ করতে হয়। হ্যাঁ তো ওগুলো আমার আন্টি ম্যানেজ করে দেয় পুরোপুরি, বলতে গেলে পুরোপুরি। তো তারপরে আমি লোন পাই, লোন পেয়ে তোর বাবার যেটা ভয় ছিল না যে আমার মেয়েকে বাইরে পাঠালে সেফটি সিকিউরিটি কেমন থাকবে, কিরগিজস্তান হচ্ছে খুব সেফ কান্ট্রি একটা মেয়েদের জন্য, মানে যে ভয়টা পেত আমার বাবা, এখন আমার বাবা অন্যদের বলে বেড়ায় যে আমার মেয়ে যেখানে থাকে ভিসকেকে রাত 2টোর সময়ও বাইরে বেরোলেও সেফ সিকিউর, কোনো ব্যাপার নেই, কোনো প্রবলেম নেই। তো ওগুলোর দিক দিয়ে খুব সেফেস্ট কান্ট্রি। আর আমাদের আমি সব রিসার্চও করলাম, শুধু ফ্রেন্ডরা পড়ে তাই না, যে কাগমা কলেজটা কিরকম, ওখানকার একটা মেন গভর্নমেন্ট কলেজ কাগমা, মানে কিরগিজস্তানের এইমস বলে কাগমাকে। তো আমি সব কিছু রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ। তারপরে আমার বাড়ির পাশে আরেকটা ভাইকেও আমি ভর্তি করিয়েছি ওখানে, ও জানে। তো ও যাওয়ার পরে আমি গেছি ওর কাছ থেকে, তখন ও ভর্তি হয়ে গেছে, অক্টোবরে চলে গেছে, ওর থেকে শুনলাম যে না কলেজের রিভিউ খুব ভালো। তারপরে আমি ডিসিশন নিই যে হ্যাঁ আমিও যাবো। ব্যাপারটা কি হয়েছে, আগে থেকে তুই ডিসিশন নিয়েছিলিস তুই যাবি, কিন্তু ওর বাবা কনফিডেন্স পাচ্ছিল না ওকে পাঠাবো সেফটি সিকিউরিটি কেমন। আমার বাড়ির পাশে না ওর বাড়ির পাশে তারপর ও একটা ছেলেকে রেকমেন্ড করলো, রূপম বলে, যে রূপম বলে নাম, ও কি করে রূপম কি ও বললো আপনার থ্রুতে গিয়েছে, ও আমার ভর্তি থ্রু হয়েছে থেকে আগে গিয়েছে। হ্যাঁ মানে ওর ডিসিশন কিন্তু ওরই ছিল যাওয়ার, কিন্তু রূপমের ছিল না। রূপম গিয়েছে, যাওয়ার পর রূপম ওখানে 2 মাস ক্লাস করেছে, ওর তারপর মনে হচ্ছে যে রূপম গিয়েছে এবং রূপম আমার বাড়ির লোকের মনে হচ্ছে যে না ওটা সেফ হতে পারে, বলেছে সেফটি সিকিউরিটি, তারপরে গিয়েছে। তারপরে আমি গিয়েছি 1 মাস পরে, রূপমের প্রায় 2 মাস পরে, 1 মাস না। তা বাবা এখন কি বলেছে, পার্টি ঠিক করেছে না ভুল করেছে? না না আমার বাবা এখন সবার সাথে বলে বেড়ায়, বাবা মোটামুটি বাইরে যেখানে যায় আমার পাপা সবার কাছে এই ফোন, আমার কলেজের ভিডিও, কলেজের ছবি সবাইকে দেখাতে লেগে যায় যে আমার মেয়ে এই কলেজে পড়ে, এই কলেজটাই নেটের রিভিউ, ইন্টারনেট রেটিং এরকম ভাবে দেখায় এখন সবাইকে। তোর বাবা হ্যাপি এখন, ঠিক আছে? সেটা হবেই। তোর বাবা একটা ইচ্ছা ছিল যে মেয়েকে ডাক্তার করবে, ভীষণ বড় ইচ্ছা, মানে এরকম ইচ্ছা মানে খুব কম মেয়ের আছে। আপনি ভেবে দেখুন একটা মেয়ে 9 বছর এর মাথায় কোচিং নিয়ে, 8 বছর প্লাস কোচিং নিয়ে কোন মেয়ে এমবিবিএস নেয়, কোন মেয়ে নিটের কোচিং নেয়? তারপর সবথেকে বড় কথা হলো তোর বাড়িতে তোর আরো বোন আছে, বোনের শরীর খারাপ, ঠিক আছে, তোর বাড়ি তোর বাবা একটু অসুস্থ আছে, মাও অসুস্থ, মানে ফ্যামিলির সবাই অসুস্থ, প্লাস ফিনান্সিয়াল কন্ডিশনও খারাপ, সবকিছু স্ট্রাগল হয়েও কিন্তু তোকে পাঠিয়েছে, এটা বিশাল বড় জিনিস এটা, ঠিক আছে তাই না? তাই জন্য তুই আই থিঙ্ক তুই আর সোহানা একই মোটামুটি ব্যাচে, তোরও স্ট্রাগলটা অনেক কিছু স্ট্রাগল আছে। আমার 2015-এ আমার এইচএস, অনেকটা টাইম মানে আমি আসলে প্রথম, দাদা তো ডাক্তার আমি যতটা জানি। হ্যাঁ আমার দাদা ডাক্তার, মানে ওখান থেকেই মেন আমার ইচ্ছাটা ডাক্তার হওয়ার। কলকাতা মেডিকেল কলেজে তো দাদা মনে হয় এখন করছে না, পিজি করছে। তো দাদাকে দেখি মানে ইচ্ছাটা হয় যে ডাক্তার হতে হবে। তো 2015 সালে এইচএস এর পর মানে আমি প্রথম 2-3 বছর
মোটামুটি আমার বুঝতে টাইম লেগেছিল। আমি তখন পড়াশোনার মধ্যেও ছিলাম না, মানে এমনি খুব একটা খারাপ স্টুডেন্ট ছিলাম না আমি। মানে বাড়িতে সবার আশা ছিল যে মানে সবাই ভাবতো দাদা যদি পেয়ে যায় আমি শিওরলি পেয়ে যাব, এটা সবাই ভাবতো। মানে কারণ আমার সমস্ত রেজাল্ট আমার দাদার থেকে অনেক বেশি ভালো ছিল, কিন্তু সেটা আমার জন্যই হয়নি। আমি পরপর 2-3 বছর মানে বুঝতেই আমার চলে গিয়েছিল যে এটা আমি করছি কি, মানে পড়াশোনার মধ্যে ছিলাম না আমি একদমই। মানে কিন্তু আমি পরে 2-3 বছর পর হঠাৎ করে আমার মানে একটা টাইম ফিল হয় যে আমি ঠিক করছি না, আমাকে পড়াশোনাটা করতে হবে। মানে অলরেডি তখন অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো 2-3 বছরের পর আমি যখন পড়াশোনা চালু করি, আমার রেজাল্ট মানে ভালোই হচ্ছিল। মানে আমার রেজাল্ট এমন হতো হয়তো আমি 20 নম্বরের জন্য পাচ্ছিলাম না, 40 নম্বরের জন্য প্রত্যেকবার আমার একটা স্যাচুরেশন, আমি এরকম বুঝতে বুঝতে আমি মানে আরও 2-3 বছর পর আমি রিয়েলাইজ করি যে আমি একটা স্যাচুরেশন পয়েন্টে চলে এসেছি, যেখানে আমি বুঝতে পারছি যে আমার এর থেকে আর বাড়ছেই না নাম্বার। কেন হতো তোর, কেন হতো এটা, কেন মনে হচ্ছে? আমি সেই জিনিসটা নিজেও ডিসকভার করতে পারতাম না। আমি কখনো মানে ভাবতাম যে আমি কোচিং ভুল জায়গায় নিচ্ছি কিনা। ব্যাপারটা এরকম থাকতো যে মানে আমাদের যারা রিপিটার হয়ে যায় তো ওদের ব্যাপারটা এরকম যে আমরা ভাবতাম সবই জানি আমরা, তো আমরা পড়াটা স্টার্টই করতাম জানুয়ারি থেকে, লেট করে স্টার্ট করতাম, আমরা 5 মাস টাইম পেতাম। অ্যাকচুয়ালি আউটপুটও কম হয়, যারা মানে রিপিটার হয়ে যায় না তাদের আমরা যে নাম্বারটা পেতাম শেষের দিকে আমাদেরও 20-30 নম্বর কমতো, তো আমরা যে নাম্বারটা পেতাম সেটা কিন্তু 3 মাস পরে। তুই তো মানে একদম কাছাকাছি চলে গেছিলিস মনে হয় না? আমি 10 নম্বরের জন্য মনে পাস। আমি লাস্ট ইয়ার যেবার আসি আমি সেবার ভিসিআই তে কাউন্সেলিং করে আমি হায়দ্রাবাদে ভেটেরিনারিও পেয়েছিলাম, কিন্তু আমার ইচ্ছা ছিল এমবিবিএস, ওই জন্য। তোর সবথেকে যেটা আমার মনে আছে, তুই একদম সেই কাউন্সেলিং করতে 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 তুই বললি যে আমি লাস্ট পর্যন্ত দেখবো, কারণ আমি পেয়ে যেতে পারি। আই থিঙ্ক তুই মানে স্টেট কোটা পেয়ে যাওয়ার কিছু একটা সম্ভাবনা ছিল কিছু একটা। হ্যাঁ, মানে আমি লাস্ট অবধি পেয়ে যেতাম, কিন্তু সেখানে মানে অত্যাধিক টাকা, যে সেমি গভর্নমেন্টের কলেজগুলো হচ্ছিল কৃষ্ণনগর, যেখানে আমি লাস্টলি আমি পেয়ে যেতাম, সেখানে 38 লাখ টাকার মতো শুধু আমার মানে একাডেমিক ফিজ লাগতো, তারপর হোস্টেল ছিল 50%। তো তখন আমি মোটামুটি লাস্ট 2024 সালে যখন আমি পরীক্ষা দিই, মানে মোটামুটি আমার তখন আর কিছু ভালো লাগছিল না। আমার এটা ফিল হয়েছিল যে আমার দ্বারা হয়তো যতই আমি চেষ্টা করি হবে না, মানে একটা স্যাচুরেশন চলে এসেছিল। হাইয়েস্ট, তোর জীবনের হাইয়েস্ট এফোর্ট দিয়েছিস। হ্যাঁ, এফোর্ট দিয়েও আমার আর হয়নি ব্যাপারটা। তারপর আমি নিজেই বুঝতে পারি হয়তো আমার এইভাবে হবে না, আমাকে অন্য একটা ওয়ে খুঁজতে হবে। লেট হয়েছে সেটাকে মানিয়ে নিয়ে আমি ওয়েটা খুঁজেছি যে হ্যাঁ লেট হয়েছে, ইটস ওকে, বাট আমাকে একটা ওয়েতে যেতে হবে যেটা আমাকে অন্য একটা বিকল্প পথ। এবার সুবিধা হয়েছিল যে এর মধ্যে সোহানা আর রূপম এদেরকে আমি আগে থেকে চিনি, তো এরা ভর্তি হয়ে যায়, যেটা আমাকে মানে আর উল্টো দিকে তাকাতে দেয়নি। আমি ডাইরেক্টলি যে দুজন আছে আমার চেনা, তো আমি চলে যাই, তো আমি ভর্তি হয়ে যাই। কিন্তু তারপরেও আমি মানে মোটামুটি 6 মাস কলেজে ভর্তি হওয়ার আমি স্যাটিসফাই ছিলাম না, আমার কলেজ নিয়ে আমি স্যাটিসফাই ছিলাম না, যে আমি ঠিক জায়গায় পড়ছি, তো আমার নিজের ভাল লাগতো না। মানে আমার মনে হতো যে আমি আসল জায়গায় আমি পড়ছি না, মানে আমার যেখানে গভর্নমেন্ট পড়ার কথা ছিল, সরকারি পড়ার কথা ছিল, আমি এখানে চলে এসেছি। কিন্তু তার 6 মাস পর থেকে মানে আমি মোটামুটি যখন ফার্স্ট ইয়ার কমপ্লিটের দিকে, তখন আমি বুঝতে পারি যে না, আমি একটা এমন কলেজে ভর্তি হয়েছি যেখানে আলটিমেট আমি মানে একটা প্রোডাক্টিভ প্রেসার দেয় কলেজ, যে প্রেসারটা আমার মানে পছন্দ হয়েছিল, যে এই প্রেসারটা একটা ছাত্রের জন্য দরকার। মানে বাইরে অ্যাব্রডে একটা স্টুডেন্ট গেলে আই থিঙ্ক মানে যে আমাদের কলেজ যে প্রেসারটা দেয় একটা প্রোডাক্টিভ ওয়েতে, সেটা আমার পছন্দ হয়েছে। কেমন বল প্রেসারটা? মানে ঠিক একটা স্টুডেন্টকে, মানে অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাব্রডে গিয়ে, মানে আমি আমার চেনা জানা যারা অ্যাব্রডে গিয়ে আমার মনে হয় না তারা বই পর্যন্ত খোলে 5 বছরে। এই জিনিসটা মানে আমি শুনেছি, কিন্তু আই থিঙ্ক এবার কলেজে যাওয়ার পর আমি যেটা দেখি আমাদের কলেজে, যে একটা স্টুডেন্টকে আমাদের কলেজ মানে এত প্রপারলি ইনভলভ রাখে কাজের মধ্যে, মানে তার পড়াশোনার মধ্যে, স্টুডেন্ট চেয়েও মানে তার ফাঁকা টাইমটা বার করতে পারে না ঘোরার জন্য। 100% সব আছে তার মধ্যে, সে টাইম পায় অবশ্যই ঘোরার জন্য, কিন্তু সে পুরোপুরি তার টাইমটা নষ্ট করার কোনো জায়গা পায় না, যে পুরো তার 100% সময়টা সে শুধু নষ্ট করবে। সেই জিনিসটা আমাদের কলেজ কখনই বিয়ার করে না। অন্যান্য কলেজে কি হয় ব্যাপারটা, যে মানে অন্যান্য কলেজে ক্লাস করো না করো তোমাকে কেউ দেখতে যাবে না, তুমি ক্লাসে পড়ো না পড়ো দেখতে যাবে না, কিন্তু আমাদের কলেজে এমন সিস্টেম, তুমি যদি ক্লাস না করো তো তোমার ক্লাসে যে করোনি সেটা তোমার ফ্যামিলি জানতে পারবে,
এটা বিশাল বড় কেননা তোমার ফাইন পড়বে, fine পড়বে। আর ফাইন যখন পড়বে তোমার ক্লাসে তো সেটা পোর্টালে অটোমেটিক দেখা যাবে, এবং ওটা ফ্যামিলির কাছে টাকাটা চেয়ে তো ফাইনটা ভরতে হবে। তখন গার্জেন তো প্রশ্ন করবে যে টাকাগুলো কেন দেবো তোমাকে, তখন বলবো আমার ক্লাস করেনি তাই ফাইন পড়েছে, তখন ধরা পড়বে যে হ্যাঁ ছেলে আমার ক্লাস করেনি, বা এরকম হবে যে পরীক্ষা বসতে দেবে না যতক্ষণ না আমি একটা দিনের পড়া মিস করবো। Even, কেউ যদি সিক লিভও নেয়, কারো যদি শরীর খারাপ হয়, কলেজ থেকে হ্যাঁ, সিক তখন লিভ তো- দেয় তখন অনেক তো সময়, দেয়। তো কিন্তু মানে এতটাই কড়া সে ওই সিক লিভের যে দিনগুলো মানে অ্যাবসেন্টই হলো, ওই দিনগুলো রিঅফ যেগুলো কলেজে পড়া হয়েছে ওগুলো দিতে যেতে হবে কেউ যদি তোমাকে। শরীর- এগুলো তুমি ফাঁকি মারলে হবে না যে একটা টপিক হয়ে গেল না, ওরা আমি আদায় করে করে দিলাম। দেবে। হ্যাঁ। মানে কেউ যদি ভাবে যে আমি ওখানে ফাঁকি করে বেরিয়ে আমি ডিগ্রি পেয়ে যাবো, ওইভাবে হবে না। ইন্ডিয়াতে আর একটা জিনিস বল, তুই তো দাদা তো গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়েছে, ঠিক আছে, সরকারি মেডিকেল কলেজে, সরকারি মেডিকেল কলেজ থেকে তো দাদা এমডিও করছে, তো দাদা আই থিঙ্ক মেডিকেল অফিসারও ছিল কোনো একটা রুরাল হসপিটালে। তো দাদা তোকে বারণ করলো না যে বিদেশে যাস না, কারণ একটা মিসকনসেপশন আছে না সবার মধ্যে যে বিদেশে গেলে ভালো ডাক্তার হতে পারবে না, ঠিক আছে, বা বিদেশ থেকে পড়ে আসলে এখানে এফএমজি কোয়ালিফাই করতে পারবে না। দেখুন এইগুলো মেনলি মানে আমার ফ্যামিলিতে আমার দাদা আমার মা মানে মেনলি আমার মা সব কিছু ডিসিশন আমার মায়ের কাছ থেকেই আসে, মানে বাড়ির সমস্ত কিছু যা ডিসিশন আমার মা দেয়। তো আমার ফ্যামিলি সবসময় মানে আমার কোচিং টাইম পিরিয়ডেও আমার বাড়িতে মানে সবসময় সাপোর্টিভ ছিল। আমি যে ডিসিশন নিতাম সেখানে আমার বাড়ির লোক কেউ কিছু বলতো না, কারণ আমার দাদাও ইভেন আমার দাদা জানা সত্ত্বেও যে আমার ভাই যদি বিদেশে পড়তে যায় বাইরে, তো সেটাই কোনো আপত্তি একবারের জন্য করেনি, কারণ আমার দাদা এই জিনিসটা বুঝে গিয়েছিল, কারণ ও যখন ছিল ইন্টার্নশিপ পিরিয়ডে ও দেখেছে ওদের স্টুডেন্ট যারা এক্সটার্ন হয়ে ওদের কলেজে এসেছে, তো এমন কিছু ও বুঝতে পারেনি যে এরা কিছু জানে না বা এদের অনেক নলেজের অভাব, এরকম কিছু না। আমাকে দাদা এটাই বলেছিল যে তেমন কিছু বাইরে যাচ্ছিস কোনো ব্যাপার না, প্র্যাকটিসের যে এটা সবাই ভাবে যে প্র্যাকটিসটা কম হয় ইন্ডিয়ার থেকে বাইরে গিয়ে, তো ওটার জন্য বেশি টাইম লাগে না, 1.5-2 মাস এনাফ একটা ছেলের প্র্যাকটিস শেখার জন্য। তুই যখন এখানে এক্সটার্ন করবি তখন 2 মাস তুই যদি মন দিয়ে শিখিস, তুই যে ছেলেটা এখানে 5 বছর পড়েছে তুই সেম জিনিস মানে প্র্যাকটিক্যাল নলেজটা তো সেম হয়ে যাবে। Even ওই তো যে- সেই জিনিসটা আমাকে মানে ইভেন আমার দাদা এই করেছিল। আমাদের যেমন যেটা দাদা উনি এই যে আমি তো বাইরে থেকে পড়ে হ্যাঁ, এসেছি। ইনজা দাদা বলে যে আমি প্র্যাকটিস আমি ওখানে খুব একটা বেশি অতটা প্রাধান্য দিতাম না, কারণ এফএমজি এক্সামে প্র্যাকটিক্যাল খুব একটা কোশ্চেন থাকে না, থিওরিটিক্যাল কোশ্চেন থাকে ম্যাক্সিমাম। এখন তো সে অন্যান্য কোশ্চেন একটু ঢোকাচ্ছে, ওটা আলাদা কথা, বাট ম্যাক্সিমাম থিওরিটিক্যাল কোশ্চেন থাকে, যে থিওরির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আমাদের কলেজে, সবচেয়ে বেশি। আচ্ছা একটা জিনিস তুই আমাকে বল যে দেখ তুই এই জিনিসটা ভালো করে ডিফারেন্সটা বুঝতে পারবে, কি বলে যারা বেশিরভাগ লোকজন কি ভাবে যে বাইরে যারা পড়তে যায় তাদেরকে বডি করতে দেয় না, অরিজিনাল বডি দেখায় না, হ্যাঁ অরিজিনাল বডি টাচ করতে দেয় না, বা পেশেন্টকে টাচ করতে দেয় না, এই জিনিসগুলো কি সম্বন্ধে বল? তুই তো অলরেডি 2 বছর কমপ্লিট করলি। না এটা সম্পূর্ণ মিথ, এরকম চারিদিকে এরকম মিথ উড়ে বেড়ায়, আসলে তারা প্রপারলি সব তাদের নলেজটা নেই এরকম ব্যাপার না। তোর কলেজে কি এটা হয়? অবশ্যই হয়, অবশ্যই করায় আমাদের প্রপারলি বডি, আমরা ফার্স্ট ইয়ারে গিয়ে ক্যাডাভার দেখেছি। ব্যাপারটা যে গার্জেনগুলো বলে তো ওদের অনেকটা এই কোশ্চেনটা অনেকটা সঠিক আবার ভুলও, কেন এই কথা এই জন্য সঠিক বলবো কারণ ম্যাক্সিমাম কলেজে উল্টাপাল্টা যে সমস্ত কলেজগুলো যারা ভুলভাল করে অন্যান্য কলেজে অ্যাডমিশন করে সেখানে কিন্তু সব ফ্যাসিলিটি থাকে না, ওই জন্য আগে রিসার্চ করে যেতে হবে যে অ্যাকচুয়ালি কোন কলেজে আমাদেরকে Exactly. Proper কলেজটা চুজ করতে আর তোর কলেজ সম্বন্ধে বল, ওর কলেজ সম্বন্ধে একটু বল। আমার কলেজ সম্পর্কে আমি যেটা বলি, আমার নিজের এই মিথটা ছিল, ওই জন্যই আমি মানে 6 মাস ভর্তির 6 মাস অবধি আমি স্যাটিসফাইড ছিলাম না যে আমি ঠিকঠাক কলেজে পড়ছি, আমি ডাক্তারি পড়ছি, এই জিনিসটাই ফিল হতো না। কিন্তু আমি পরে বুঝতে পারি যে না, আমার কলেজ মোটামুটি এনাফ ছিল, মোটামুটি আমাকে এই 5 বছর পড়ানোর জন্য যথেষ্ট আমার কলেজে সব কিছু ছিল। আমরা ফার্স্ট ইয়ারই ক্যাডাভার দেখেছি, আমাদের সমস্ত কিছু এক্সপোজার দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার একটা জিনিস যদি আপনি পুরোটা ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করতে যান তাহলে সেটা ভুল হবে, সেটা আপনি মানে সমস্ত মানুষই বোঝে ব্যাপারটা যে প্রপারলি ইন্ডিয়ার মতো পেশেন্টের এত এক্সপোজার থাকে না, কিন্তু কত মানুষ আর ওখানে হ্যাঁ অনেক মানুষের রেশিওটা কম, তাই তো বাকি ওখানে মানে অভাব হয় না, শেখার মতো জিনিসের কোনো অভাব নেই, সবকিছু মোটামুটি অ্যাভেলেবল করাচ্ছে প্রত্যেকবার ইয়ারে। এখন তো ইন্টার্নশিপ চলছে পার ইয়ার। হ্যাঁ এটা সামার ভ্যাকেশনের একটা ব্যাপার আছে না যে হ্যাঁ, এসে কি হয় ওটা কি বল? এখন মানে ওখান থেকে মানে কেউ যদি বাড়ি আসে, যে টাইমটা সামার ভ্যাকেশনের টাইমটা, কেউ যদি বাড়ি আসে তাহলে তাকে একটা 21 দিনের ইন্টার্নশিপ দেখাতে হয়,
যে কোনো নার্সিংহোম প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টর বা যে কোনো জায়গা থেকে ক্লিনিক থেকে তাকে একটা ইন্টার্নশিপের দেখাতে হয়, করতে হয় 21 দিন টোটালি 6 ঘন্টা করে ডিউটি, 8 ঘন্টা টোটাল 120 ঘন্টা করে 120 ঘন্টা ডিউটি টোটাল দেখাতে হয়। বাট কেউ যদি বাড়ি না আসে তো তাহলে তার কাছে একটা আরো অপরচুনিটি কলেজ দেয়, যেটা যে তুমি ওই কলেজে ওই টাইমটা কলেজে ইন্টার্নশিপ করতে পারো। আমাদের কলেজের আন্ডারে যেমন 40টা হসপিটাল আছে, বড় বড় 40টা হসপিটাল, 40 বা তার বেশি হসপিটাল আছে আমাদের কলেজে। এবং এটা সার্চ করলে আমাদের তারা প্রপারলি পাওয়া যাবে। এটা সত্যি আছে। এটা আমি তো নিজে গিয়েছি তো অনেকবার, অনেক প্রচুর হসপিটাল, প্রচুর বিল্ডিং, প্রচুর হসপিটাল। কিরগিজস্তানে যতগুলো গভর্নমেন্ট হসপিটাল সবগুলো কিন্তু আমাদের কলেজের আন্ডারে। আমরা যে কোনো হসপিটালে গিয়ে আমরা কিন্তু ডিউটি করতে পারবো, যে কোনো। আমাদের যদি আমি যদি না বাড়ি আসি ছুটিতে, আমি যদি চাই ওখানে থেকে আমি ইন্টার্নশিপটা করবো, 21 দিনের ইন্টার্নশিপটা, তো আমাকে যে কোনো হসপিটালে আমাকে ডিউটিতে পাঠাবে, সেখানে পেশেন্ট থাকবে। আর যেহেতু গভর্নমেন্ট হসপিটাল, তো ওখানে পেশেন্টের অ্যাভেলেবিলিটি সবচেয়ে বেশি। এবং সেখানে ভেদান্তা একটা হসপিটাল আছে, ওখানে অ্যাভেলেবিলিটি বেশি। ওটার সঙ্গে কোলাবোরেট করা আছে আইজিএসএম এর। তো আইজিএসএম থেকে যারা পড়াশোনা করে তারা ডাইরেক্টলি ভেদান্তাতে যায়, ইন্টারন্যাশনালদের জন্য আমি প্রচুর দেখেছি যে প্রচুর পেশেন্ট, মানে তোদের হসপিটালে প্রচুর পেশেন্ট। আমি এমনি দেখেছি প্রচুর সেন্ট্রাল আছে বিস্কেট, ওই জন্য প্রচুর পেশেন্ট। মানে যদি এবার রুরাল এরিয়া থেকে চলে যায়, যেগুলো হচ্ছে অন্যান্য কলেজের সঙ্গে আছে, বাট ওগুলো তো পেশেন্ট বেশি কম, এখন মানুষই কম না দেশে। যেহেতু আমাদের সেন্ট্রাল, যেমন আমাদের যেমন দিল্লি সেন্ট্রাল, কিরগিজস্তানের ক্যাপিটাল, কিরগিজস্তান ক্যাপিটাল, ওই জন্য আমাদের বেনিফিটটা একটু বেশি আছে। আমার ডাউট ছিল দাদা যে মানে হয়তো ওখানে 21 দিনের যে ইন্টার্নশিপটা করাচ্ছে সেখানে কিছু শেখাচ্ছে কিনা, বাট আমি ভিডিও কলে দেখলাম আমার কিছু ফ্রেন্ড যারা বাড়ি আসেনি, তো ওরা প্রপারলি অনেক কিছু শিখেছে এই কটা টাইমে, যেটা এটা সত্যি, একদম সত্যি গিয়েছে, তারা ভিডিও বানিয়ে সব আপলোড করছে। আমি ভাবছি এত কিছু শেখা যায় ওখানে, অনেক কিছু শেখাচ্ছে, অনেক কিছু শেখাচ্ছে। যেগুলো হসপিটালগুলো আছে ওগুলো কলেজের সারাউন্ডেড এরিয়াতে, এটা সবথেকে বড়, মানে অনেক দূরে যেতে হবে না, অনেক দূরে যেতে হবে না। ইভেন আমাদের কলেজের পাশে একটা হসপিটাল তৈরি হচ্ছে, পেডিয়া হসপিটাল, যেটা আমাদের যদি কেউ দেখতে চায় আয়তনে এরিয়ার দিক দিয়ে ডেফিনেটলি পিজির থেকেও বড়। কেউ যদি ভাবে আয়তনের দিক দিয়ে পিজির থেকেও বড়, বিশাল বড় কনস্ট্রাকশন হচ্ছিল। কলেজের যে বড় এরিয়াটা আছে এটা বিশাল বড়। হ্যাঁ, আমি দেখি বিশাল বড় এরিয়া, বিশাল বড় কলেজ, মানে অনেক বড় হসপিটাল। এবার হসপিটাল তো বড়, মানে কি পেশেন্ট না থাকলে কি বড় করবে? অবশ্যই পেশেন্ট থাকবে, নাহলে তো সরকারি ইচ্ছা থাকে না যে আমি আশেপাশের কান্ট্রি থেকেও অনেকে দেখবি হসপিটাল দেখাতে আসে ওখানে, ঠিক আছে। নর্থ 24 পরগনা বসিরহাট, তোর বর্ধমান, তোর মেদিনীপুর, তোর মুর্শিদাবাদ, কোথায় তোর? মুর্শিদাবাদ হাজারদুয়ারি থেকে একটু মানে ভেতরের দিকে। আর তোর কোথায়? আমার সেম জায়গায়, মুর্শিদাবাদ, আমার মানে লালবাগের ছিল কাছে পাশাপাশি। তোরা তো একসঙ্গে গিয়েছিলিস, তাই না? হ্যাঁ। তোর কথা আরিফ কোথায়? মালদা। তো মোটামুটি আমরা একটা মিনি ওয়েস্ট বেঙ্গল চলে এসেছি এখানে, যে ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় মোটামুটি এখানে আমরা আছে। আর আমার দক্ষিণ চব্বিশ পরগনা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা একটা জিনিস বল রো, তুই আর তো ওবাই মোটামুটি একসঙ্গে গিয়েছিস অলমোস্ট। হ্যাঁ, তা মানে ওবাই তো জানি যে ওর অলমোস্ট 5 বছর গ্যাপ ছিল। আমার সঙ্গে তোর ক বছরের গ্যাপ ছিল? আমার আপনার এইচএস 2021, তারপরে ধরেন 24-এ গেছি, 2 বছরের গ্যাপ ছিল। আচ্ছা, 2 বছর থেকে মানে 3 বছরের গ্যাপ ছিল। আচ্ছা, 3 বছরের গ্যাপ ছিল। হ্যাঁ, তো 3 বছরের গ্যাপ কেন হলো? তুই তো এরকম না যে অনেকে হয়তো 12 2021-এ দিলি, অনেকে হয় না 21-এ দিয়েছি তাহলে 22-এ চলে যায় বা 23-এ চলে, ও যেমন গিয়েছিল 1 বছর গ্যাপে চলে গেছিল। 3 বছর কেন গ্যাপ নিলি? মানে আমার এটা ইচ্ছেটা ছিল যে ইন্ডিয়াতে করব, বাইরে যাব না। মানে সবারই ইচ্ছা থাকে, আমাদের সবারই ইচ্ছা ছিল। প্রথমে যেটা হয় যে না ইন্ডিয়াতে হয়ে যাবে, নাম্বার পেয়ে যাব। তো ধরেন 2023-এও মানে মোটামুটি ভালোই মার্কস পেয়েছিলাম, কিন্তু কাট আপ থেকে ধরেন 30-40 মার্কের জন্য পাইনি। তো স্টেট কোটার কাছাকাছি যাচ্ছিলিস নাকি? এবার বাড়ি থেকে ধরেন প্রতিবার পাঠাতে চাইতো, আমি নিজে থেকেই যেতাম না। ও তো নিজে থেকে যাসনি? না। তোর বাড়ির লোক কোনো প্রবলেম করেনি, তাই তো? আমি মানে নিজেই অ্যাটেম্প নিতাম যে হয়তো হয়ে যাবে। তো আপনার ধরেন 2024-এও নিলাম, কিন্তু সেইবার ধরেন কাট আপটা অনেকটা হাই হয়ে গেল। 24-এ হাই ছিল কাট আপ। ও 24-এ 610-এর উপরে মনে পেয়েছিল না? 630 আচ্ছা, 631 ছিল। আচ্ছা, আর আমাদের ধরেন আমি প্রথমে ভেবে রেখেছিলাম ওইবার আমার হয়ে যাবে, মানে যে কত পেয়েছিলিস? আমার আপনার 590 মতো এরকম। 590 পেয়েছিলিস? আচ্ছা আচ্ছা। তো 600 তো মানে এও চলে এসেছিল, স্টেট কোটা চলে এসেছিল না 600 দিকে? না, আসেনি। 610 এসেছিল আই থিংক। না না, আর সেমি কাট অফ ছিল 601, আমি লাস্ট 601 এ কাট অফ ছিল। হ্যাঁ, ঠিক আছে, 600 চলে এসেছিল। আর আপনার যেগুলো 590 পেয়েছিলিস, 10-11 নম্বরের জন্য হয়নি। হ্যাঁ, আর যদি প্রাইভেটে ধরেন করতাম অনেক টাকার বিষয় ছিল, তার জন্য ধরেন নিজে থেকেই তখন বাড়িতে বললাম। আর যেহেতু পাশের বাড়িরও যাচ্ছিল, দুজনে গেলে একসাথে সুবিধা হতো, ওর জন্য দুজনে মিলে। আমি তোকে একটা জিনিস বলছি,
601 যারা পেয়েছে আর 590 পেয়েছে তোদের কিন্তু মানে পড়াশোনা বা নলেজের ডিফারেন্স কিছু বেশি নেই। এরকম হতে পারে যে তোর থেকে হয়তো তার থেকে হয়তো তোর নলেজ বেশি, তুই হয়তো এক্সাম হলে কিছু মিস্টেক করে ফেলেছিস, তাই না? এটা একটা হয়। 3 ঘন্টার এক্সাম, ওই টাইমের আউটপুট কে দিতে পারবে? তা না, একটা থিঙ্কিং না, বেশিরভাগ ছেলেমেয়েরা কি ভাবে যে বিদেশে যারা যাচ্ছে শুধুমাত্র কোয়ালিফাই করে যায়, যে 150 নাম্বার 160 নাম্বার কোয়ালিফাই করে যায়। দেখ ও 590 পেয়েছে, তুই কত পেয়েছিলিস? 88 তুই 588 পেয়েছিলিস, সরা তো অনেক পেয়েছিলিস, ঠিক আছে? তুইও তো মোটামুটি কাছাকাছি চলে গেছিলিস, তুই 600 কাছাকাছি পেয়েছিলিস। ভাব তাহলে মানে যারা এখানে পড়ছে আর তোরা যারা বিদেশে পড়ছিস, তোর নাম্বারের ডিফারেন্স কত? 20 নাম্বার 30 নাম্বারের ডিফারেন্স। হ্যাঁ, ফলে এরকম না যে এই কনসেপ্টটা আছে যে বিদেশে মানে যারা শুধুমাত্র কোয়ালিফাই করছে 200 নাম্বার 250 নাম্বার পাচ্ছে তারা যাচ্ছে, এরকম না। অনেক ভালো ছেলেমেয়ে যাচ্ছে এবং তোদের সঙ্গে পড়ে এরকম অনেক ছেলেমেয়ে আছে যারা আমার সাথে যাচ্ছিল। আমি যখন গেছি ডিসেম্বরের টাইমে, তখন আমার সাথে এখানেরই মানে এখান থেকে অ্যাডমিশন নেওয়া ছেলে যাচ্ছিল, তো তার স্কোর ছিল 603। ওই ছেলেটা, যে ছেলেটা আমার সাথে ফ্লাইটে গিয়েছিল, ও 607 তোর সঙ্গে যাচ্ছিল? আমার সাথেই যাচ্ছিল একই ফ্লাইটে। ও আইএসএম এ ভর্তি হয়েছিল। আর আমার স্টুডেন্ট ছিল, হ্যাঁ সৌদি, 610 পেয়েছিল, ঠিক। এরকম এটা আসলে বাজারে মিথ চলে। 610 পেয়েছে, ও অ্যাব্রডে গেছে, আমরাই ভর্তি করেছিলাম সৌদি ঝাড়গ্রামে বাড়ি। এবং আমরা তোকে বলছি ও ছেলেটা কিন্তু এখন এত ভালো পড়াশোনা করে, অলিম্পিয়াড এক্সামগুলোতে ও টপ 3 এর মধ্যে হয় ওখানে। ক্যাপাবল ছেলে, মানে 610 যে ছেলেটা পায়, 600 প্লাস শুধু না, আই থিঙ্ক যারা 550-র উপরে এরকম ছেলে বহুত কাগমাতে আছে যারা প্রচুর নাম্বার পেয়েছে, যারা বহুত ক্যাপাবল কিন্তু পায়নি, নিট পায়নি। নিট পাওয়াটা হয়তো তাদের হয়নি কোনো কারণে, কিন্তু অনেকে ভাবে যে শুধুমাত্র বিলো অ্যাভারেজ ছেলে, হ্যাঁ আমি এটাই বলছি, 135 পেয়ে শুধু 5 মার্ক নিয়ে হয়তো বাইরে চলে ফরেনে, কিন্তু এই জিনিসটা ভুল। আমাদের 2024-এর ব্যাচ থেকে, যেটা আমাদের ব্যাচ থেকে ভর্তি হয়েছে, সেখানে আই থিঙ্ক খুলে দেখলে ছেলেদের রেজাল্ট, একটা ছেলেও খুব কম ছেলেই যারা 400-র নিচে 400-র নিচে পাওয়া ছেলে আছে। বেশিরভাগ স্টুডেন্ট 400 প্লাস, আর 400 প্লাস স্টুডেন্ট কিছু ছেলে ফার্স্ট অ্যাটেম্পটেই পেয়েছে, যেমন সফিউর পেয়েছে ফার্স্ট অ্যাটেম্পটে 416 পেয়েছে ছেলেটা। 416 ফার্স্ট অ্যাটেম্পটে পেয়েছে, বাহ। ও নিলে ও চাইলে কিন্তু কয়েক বছর পরের বছরই পেয়ে যেত হয়তো, কিন্তু ও ভালো করেছে একটা ডিসিশন, যে টাইমটা ওয়েস্ট করেনি। পেতো কি তার না পেতো? একটা জিনিস তুই দেখেছিস আমাদের আর ওদের মধ্যে ডিফারেন্স, সাউথে যারা ছেলে মেরে যায় সব দেখবে কিন্তু সব এতে কারেন্ট ইয়ারে। আমাদের তামিলনাড়ুর ছেলে মেয়ে, অন্ধ্রপ্রদেশের ছেলে মেয়ে, কেরালা সব কিন্তু কারেন্ট ইয়ার। খুব কম আছে যে তোরা আমরা যেন 3 বছর 4 বছর 5 বছর 3-4 বছর তো নেই ওদের, হাইয়েস্ট হলো 1 বছর 2 বছর, এর বেশি না। যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে আমি একটা জিনিস দেখেছি না, যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা তো 3 বছর 4 বছর কোচিং নিচ্ছে, তারপরে যাচ্ছে, তাই না? কিন্তু তুই সাউথের ছেলে মেয়ে যারা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের যে ছেলেমেয়েরা আছে সব দেখবি হয় রানিং ইয়ারে যাচ্ছে, নাহলে 1 বছর কোচিং নিচ্ছে, নাহলে 2 বছর। বেশিরভাগ তো রানিং ইয়ারে যাচ্ছে আই থিঙ্ক, তাই না? তোদের ব্যাচে যারা আছে কতজন আছে যে সাউথের ছেলে? সাউথে তো প্রচুর ছেলে মেয়ে আছে, 10 জনের প্লাস আছে ম্যাক্সিমাম রানিং ইয়ার, বড় জোর 1 বছরের রিপিটার, তার উপরে কেউ নেই। মেন ব্যাপার হচ্ছে, দেখুন ওয়েস্ট বেঙ্গলের যেটা ব্যাপার হচ্ছে, সবাই ভাবে যে বাইরে গেলে অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায়, হয়তো এখানে চেষ্টা করলে, কিন্তু অনেক ছেলে এখানে সেমি গভর্নমেন্টে পড়লে, আই থিঙ্ক আমার যেটা মনে হয় যে এখানে সেমি গভর্নমেন্টে পড়লে, এখানেও আমি যেটা খবর পেয়েছি, এখানে সেমি গভর্নমেন্টের কলেজে ক্লাস যারা করেছে কেউ সবাই যদি খবর নেয় এটা জানতে পারবে, এমন এমন টিচার যারা কিছুই পড়ায় না, কিছুই মানে কলেজে কিছুই পড়াশোনা হয় না, সেমি গভর্নমেন্ট কলেজগুলোর আমি কথা বলছি। তো ইভেন সেখানে আপনার সমস্ত খরচা যদি ধরা যায় 40 লাখ প্লাস এমনি যে কোনো কলেজে হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের কলেজে। তো অনেকে কলেজ ফিস তো ধর মোটামুটি ধর মিনিমাম কলেজ ফিস তো 24-25 লাখ মিনিমাম হয়ে গেছে এখন, মিনিমাম 26, শুধু কেপিসি বাদ আছে। আর কেপিসি তো জানেন যে খুব ডিফিকাল্ট, হ্যাঁ ওটা গভর্নমেন্ট র্যাঙ্কের থেকেও এগিয়ে থাকে, মানে অনেক সময় 1 নম্বর গভর্নমেন্ট কলেজের থেকেও এগিয়ে থাকে। মানে থাকা খাওয়া মিলে অ্যাকচুয়ালি আমাদের অ্যাব্রডে যা খরচ এখানে স্টেট কোটা একই খরচ, বেশি পড়ে যায়, হয়ে যাবে। কারণ এখানে কিছু জিনিস সেমি গভর্নমেন্টে তারা খোঁজ নিলে বুঝতে পারবে। এখানে এক্সকারশন ফিস পর্যন্ত কলেজ নেই, মানে ঘুরতে গেলেও কলেজ ফিস নেই, মানে যেগুলো হিডেন চার্জ, যেটা ফরেন কান্ট্রিতে কিন্তু খুব হিডেন চার্জের ব্যাপারে বলতো রোগ, তুই বল হিডেন চার্জের ব্যাপারে। যারা বাবা মারা আসে
ওরা বলে যে আপনি তো এখন বলছেন যে 30 লাখ 35 লাখ, কিন্তু ওখানে যাওয়ার পর কলেজ আরো এক্সট্রা চার্জ নেবে, হিডেন চার্জ নেবে, ওই হিডেন চার্জ নেবে, নিয়ে হয়তো সেটা 50 লাখ হয়ে যায়। এটা কি হয়? না দেখেন, হিডেন চার্জ বলতে কলেজের কোনো থাকে না, ফিজ স্ট্রাকচারে যেটা থাকে সেটাই হচ্ছে কলেজের মেন ফি। এবার যেটা এক্সট্রা থাকে সেটা হচ্ছে ভিসা আর মেডিকেল ইন্স্যুরেন্স, যেটা ওইখানে উল্লেখ থাকে। আর সেকেন্ড ইয়ার থেকে ফ্লাইট যেগুলো হয়, যে ফ্লাইটটা তো ওটা নিজে ধরে, কেউ বাড়ি আসতেও পারে না আসতেও পারে। কিন্তু আমাদের যা ফি স্ট্রাকচার আমরা সবাইকে দিই তার থেকে এক্সট্রা কোনো খরচা হয় কলেজের থেকে? না, কলেজের কোনো এক্সট্রা খরচ না। এটা বলে যে কলেজে এক্সাম দেওয়ার জন্য কোনো রকম না, ওগুলো তো নেই না, যেটা কলেজের ফিস সেটুকুই লাগে। এবার যেটা ধরেন থাকতে গেলে, ওই দেশে থাকতে গেলে যে মেডিকেল ইন্স্যুরেন্স, ভিসা, না ওটা তো আলাদা জিনিস, ওটা তো মেডিকেল ইন্স্যুরেন্স ভিসা প্রত্যেক কান্ট্রির জন্য সেম আছে। কলেজ থেকে তো এক্সট্রা কিছু না, নিচ্ছে ওটা ছাড়া আর কোনো কিছু এক্সট্রা নেয় না। খাওয়া দাওয়ার ব্যাপারে বল, তুই ধর মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ হচ্ছে আমাদের বাঙালিদের যা খাওয়া দাওয়া, ঠিক আছে, তো ওখানে কি খাওয়া দাওয়া তো সুইটেবল হয়েছিল নাকি অনেক প্রবলেম হয়েছিল? মানে ইন্ডিয়ার যে খাবারটা চলে ওইখানে পুরোপুরি ডাল ভাত, মানে ওয়েস্ট বেঙ্গলের যেগুলো খাই সেগুলো পুরোটাই পাওয়া যায়। ওটা পাওয়া যায়? হ্যাঁ। মানে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো সমস্যা হয়নি তোর মনে হয়? না না, খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো সমস্যা না। আচ্ছা, এবার কিছু কিছু জিনিস যেটা নিজে মানে অ্যাবরডে তোর কিছু সমস্যা আছে, এটা ভেবেই তোকে যেতে হবে। ওখানে যেমন ডালটা কমন থাকে, ভাত থাকে অল টাইম, যেটা আমাদের বাঙালিদের ভাত, রুটিও থাকে যারা রুটি খায় নর্থ বেঙ্গলের জন্য, এবং যারা সাউথের তাদের জন্য আবার সাউথের খাবার থাকে, মানে মিক্স আপ একসঙ্গে অনেকগুলো থাকে, এবং সব রকম থাকে অ্যাকচুয়ালি। না আমি একটা জিনিস মিসকনসেপশন বলছি, আমি অনেক ইউটিউব ভিডিও দেখছিলাম, অনেক তোরা দেখবি অনেক রিলস আছে, অনেকে বলছে যে বাঙালি পিওর খাবার পাওয়া যাবে ওখানে, সাউথ ইন্ডিয়ান পিওর পাওয়া যাবে। এটা কোনোদিনও কোথাও পসিবল? তুই বল, মিক্স থাকবে। একটা কলেজে ধর যা ছেলেমেয়ে আছে ইন্ডিয়ান ছেলেমেয়েদের জন্য কমন ইন্ডিয়ান ফুড থাকবে, সের মধ্যে বাঙালি থাকতে পারে, সাউথ ইন্ডিয়ান থাকতে, নর্থ ইন্ডিয়ান থাকতে পারে, সব রকম থাকতে পারে। ইন্ডিয়ান ফুড 100% থাকবে, বাট এরকম না যে বাঙালিদের জন্য ফুড এক্সট্রা করে রাখো না। ওটা কিভাবে পসিবল? ওটাতে একটু স্ট্রাগল করতে হবে, বাইরে পড়তে গেছে, এবার বাড়ি খাওয়া দাওয়া যেটা আছে যে আমরা মোটামুটি অ্যাডাপ্টেশন করতে পারবো। অ্যাডাপ্টেশনের থেকে হয়ে মানে যাবে। এরকম ব্যাপার, ফার্স্ট ইয়ারে তো আমাকে একটা ধরে বাঁধা খাবার দেয়, তার মধ্যে আমাদের চলার মতো খাবার হয়ে যায়, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে ওটা আমার নিজের ইচ্ছা, আমি নিজে কি বানিয়ে খাবো সেটা আমার উপর হয়ে যায়। এবং সে যদি চাই না আমি ওখানকার হোস্টেলে মেস খাবো, তো মেসে খাবার ওখানে কাস্টমাইজ করা যায়, যে আমি কোনটা খাবো, কোনটা আমাকে ভেজ বা নন ভেজ, সবকিছু অপশন থাকবে ওর কাছে। আর আমরা যেহেতু বাঙালি, তো আমরা নিজেদের একটু মশলাপাতি খাবারে ভালোবাসি, তো ওই হিসাবে মশলাপাতিটা যেহেতু কম থাকে ওখানে, তার জন্য আমরা বেশিরভাগ প্রিফার করে আমরা রান্না করে খাই, হেলদি খাবার আছে, নিজে রান্না করে খাই। এবং বেশি টাকা, খুব একটা বেশি টাকা খরচ হয় না, মানে ইন্ডিয়ার যা দাম সবজির সেম টু সেম ওখানে। প্রতি মাসে তো ফার্স্ট ইয়ারটা মেস থেকে খাচ্ছি, হোস্টেলে যা মেস, সেকেন্ড ইয়ার থেকে কত খরচ হতে পারে? মানে থাকাটা তো হোস্টেল আছে, হোস্টেলের মধ্যে তোর কিচেন সেটআপ দিয়ে দেয় সবকিছু, হ্যাঁ, তাই যদি একটি স্টুডেন্ট নিজে থেকে যদি খাবার বানিয়ে খায় তো কত খরচ হতে পারে সেকেন্ড ইয়ার থেকে? আপনার ম্যাক্স টু ম্যাক্স, মানে ও প্রতিদিন যদি সবকিছু মানে ভালো খাবার, চিকেন খাই, চিকেন খাই, তাহলে 4,000ও যাবে না, মানে 3,000 ম্যাক্স টু ম্যাক্স 3 থেকে 4,000 টাকা, 3 থেকে 4। 10 মাস থাকবে 30-40 হাজার টাকার মধ্যে খাওয়া দাওয়া হবে। আমাদের বাড়িতে থাকলেও তো এক একজনের 3-4 হাজার টাকা মোটামুটি ধরে যাবে। মানে টোটাল মিলে যদি কেউ ভাবে 50,000 টাকা খরচ করবে শুধু খাবারের পেছনে, তাহলে ও আমাদের পশ্চিমবঙ্গে যখন কেউ থাকে ওই টাইমে যা খাবার খাবে ওখানে 50,000 টাকাতে এনা, মানে খুবই ভালো, মানে সস্তা আছে ধর, মানে এরকম না যে খুব মানে নেই এক্সপেন্সিভ কোনো কিছু না। বেঙ্গলে খাবারের যেমন খরচা, ধরুন আপনার কলকাতায় থেকে যদি আপনি খাবার রান্না করে খান, যা যে এক্সপেন্স পড়ে তার পুরো এক্স্যাক্টলি সেমই পড়বে, ওখানে খাবে না, খাওয়া দাওয়া একই। আর তো মালদা থেকে আরিফ না, তোর মালদায় বাড়ি? কোথায় বাড়ি? মালদা রতুয়া। মালদা আম ওখানে পাস? সব কিছুই ওখানে পাওয়া যায়। আম পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, আমও পাওয়া যায়, কিন্তু একটু এক্সপেন্সিভ। হ্যাঁ, বাকি এমনি সব জিনিসই পাওয়া যায়। 300 টাকা কেজি, 250 টাকা কেজি। সব থেকে কি সস্তা ওখানে, মানে খাবারের মধ্যে? ফ্রুট মানে এমনি তোর ফলের মধ্যে? আপেল। ইন্ডিয়ার তুলনায় বহুত সস্তা। একটা জিনিস আমার সব থেকে বেশি লাগে সেটা হলো স্ট্রবেরি পাওয়া যায়, কিন্তু হ্যাঁ স্ট্রবেরি পাওয়া যায়। এই টাইমটা স্ট্রবেরি হয়। হ্যাঁ তুই আম খেয়েছিস? ওখানকার আম খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। অতটা ভালো না? না আমাদের মতো তো না, আমাদের এখানকার মতো তো না, চলে যাবে। তো মানে এমনি খাবার দাবার যদি বলি, লোকাল কি ফুড, মানে লোকাল মানে তো এমনি ফল বা এমনি কি খাবার ভালো লাগে তোর লোকাল খাবার তো ওখানে মোটামুটি লাপুস্কি বলে একটা খাবার হয়, ওটা চলে। ওটা যে কেউ, ওটা কি রুটি টাইপের, রুটি টাইপের থাকবে, হ্যাঁ রুটি টাইপের। ওর মধ্যে চিকেন দিয়ে আপনি খেতে পারেন, বা এমনি ডাল দিয়ে খেতে পারেন, বা যা ইচ্ছা দিয়ে আপনি খেতে পারেন ওটা। আর এমনি তোরা যে মানে এমনি ফল যেগুলো খাস, আপেলে কত কেজি, কত টাকা করে কেজি?
আপেল দু ধরনের আপেল আছে, আমি যত জানি গ্রিন আপেল আছে, নর্মাল আমাদের মতো আপেল আছে, তাই না? সিজন অনুযায়ী ভ্যারি সিজন অনুযায়ী ভ্যারি করে ওঠে। সারা বছর যদি অ্যাপ্রক্স তাহলে মোটামুটি ইন্ডিয়ার হাফ দাম সবসময়। ইন্ডিয়াতে যদি 100 টাকা থাকে ওখানে 50 টাকা, যদি ওখানে 80 টাকা থাকে আমাদের কলকাতায় বা মালদায়, তো ওটা ওখানে 40 টাকা। আপেলের দামটা খুব হ্যাঁ কম। বহুত কম আর ভালো, খুব গাছ ভালো। থেকে পেড়েও খাওয়া যায় গাছে, হ্যাঁ এবং গাছের পাতা সহ টাটকা কিন্তু একদম, এরকম না যে কোনো পেস্টিসাইড দেওয়া আছে, না, এরকম না, কিন্তু না, সার টার এরকম কিছু না। এবং কলেজের আশেপাশে কিছু গাছ আছে যেগুলো থেকে আমরা নিজেরা আপেল পেড়ে খায়। তো হোস্টেলের মধ্যে আছে না? হ্যাঁ হোস্টেলের মধ্যে হয়েছে। প্রচুর খাওয়া হয়। ইভেন এখন যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছে এখনো তো বাড়ি আসেনি, তারা বাড়ি আসবে 2-1 দিনের মধ্যে, অনেকজন চলে এসেছে, তো ওরা দেখছি। আচ্ছা আমাকে একটা জিনিস বল, তোদের ফার্স্ট ইয়ার ক্যাম্পাসটা মেন ক্যাম্পাস থেকে একটু দূরে আছে, ঠিক আছে? তা ওটা কোনো অসুবিধা হয়? অনেক স্টুডেন্ট বলে যে যারা যাওয়ার আগে তারা ভাবে যে মেন ক্যাম্পাস থেকে দূরে আছে, হয়তো ওখান থেকে হয়তো মেন ক্যাম্পাসে ক্লাস করতে আসতে হয়, এগুলো কি? না ওটা খুব ভালো জিনিস আছে। ফার্স্ট ইয়ারে শুধু ফার্স্ট ইয়ারদেরকে রাখে। আমাদের এখানে কি হয় কি সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, ফিফথ ইয়ার এক জায়গাতে আছে মোটামুটি, তো একটা ভয় থাকে গার্জেনের, প্রাইভেট কলেজ যদি হয় বা যদি র্যাগিং করে এরকম। র্যাগিং হয়। সেকেন্ড ইয়ার আছে, থার্ড ইয়ার আছে, ফোর্থ ইয়ার আছে। এবং ইভেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ছেলেমেয়েদের কিন্তু ঢুকতেও দেয় না ক্যাম্পাসে, ফার্স্ট ইয়ার ক্যাম্পাসের মধ্যে। সেকেন্ড ইয়ার থেকে ফিফথ ইয়ার অবধি যে স্টুডেন্টগুলো আছে তাদের ঢুকতে দেয় না, শুধু ফার্স্ট ইয়াররা থাকে। এবার ওরা কি করে 1 বছর ওখানে নিজেদের অ্যাডপ্ট করে নেয়, তারপরে আবার সেকেন্ড ইয়ার থেকে ফিফথ ইয়ার আলাদা ক্লাস প্লাস সব ওর মধ্যে হয়, হ্যাঁ, ওর মধ্যে খাওয়া দাওয়া, ক্লাস, সব কিছু ওর মধ্যেই থাকে। আর ফার্স্ট ইয়ারের সেপারেট ক্যাম্পাসটা এই জন্য থাকে, ওখানে ফার্স্ট ইয়ারে আপনার ল্যাঙ্গুয়েজ শেখায়, যেটা সেকেন্ড ইয়ার থেকে যখন আপনি লোকালিটিতে বাসে ট্রাভেল করবেন বা কোনো কিছু কেনাকাটা থেকে ক্লাস কিছু আছে ক্লাস। আমাদের ক্লাস পুরোটা ইংলিশ মিডিয়ামে হয়। এবার অ্যাডিশনাল ওখানে যেগুলো আপনার লোকালিটিতে কেনাকাটা বা চলার জন্য লাগে, সার্ভাইভ করার মতো রাশিয়ান যে ল্যাঙ্গুয়েজটা শেখায় রাশিয়ান, কিরগিজ আর ল্যাটিন, 3টে ল্যাঙ্গুয়েজই শেখায় ওখানে। যেগুলো প্রয়োজন, ওটা ফার্স্ট ইয়ারে, ওটা অনলি ফার্স্ট ইয়ার। Only first year। যেগুলো প্রয়োজন ওখানে সার্ভাইভ করার জন্য ওগুলো শেখায়, যেন কোনো প্রবলেম না হয় ছেলে মেয়েদের। এখন মেয়েদের সেফটি সিকিউরিটি নিয়ে আমরা বলছিলাম, তোর বাবা বিশাল কনসার্ন ছিল, হ্যাঁ। তা অ্যাকচুয়ালি মেয়েদের সেফটি সিকিউরিটি এই জন্য দেখবি আমাদের বাঙালিরা, দেখবি না আমরা ছেলেরা, মেয়ে না শুধু না, মেয়ে ছেলে সব না, আমরা মানে ঘর থেকে বাইরে বেশি দূর যেতে চাই না বাঙালিদের, তাই না বল? হ্যাঁ, এটা মানে আমরা সবসময় ঘরের মধ্যে থাকতে চাই, এটা অ্যাকচুয়ালি। তো এটা বাবা প্রত্যেক পেরেন্টসেরই কনসার্ন যে আমার ছেলে বা মেয়ে অত দূরে যাবে, থাকবে কিভাবে খাবে। তোর এরকম কোনো প্রবলেম ফেস করেছিস কোনোদিন, যে থাকা বা খাওয়া প্রবলেম, বা গার্লস বয়েজ হোস্টেল কি আলাদা, বা কি জিনিস কি, এগুলো কি বল? ফার্স্ট অফ অল তো আমাদের ফার্স্ট ইয়ারে গিয়ে ক্যাম্পাসটা পুরো আলাদা হয়, সেপারেট। ওখানে গার্লস বয়েজ হোস্টেলও আলাদা, মেসটা একসাথে, হোস্টেল আলাদা, ক্লাস একসাথে হয় একদম। মানে আমাদের হোস্টেল একাডেমিক বিল্ডিং একদম জয়েন্ট, মানে আমাদের দূরে গেটের বাইরেও যেতে হয় না তুই ক্লাস মেয়ে হিসেবে কোনোদিন আনসেফটি ফিল করেছিস যে না। এই জিনিসটা আমার জন্য আনসেফটি হয়েছে? একদমই না, আমি বলছি তো ভিসকেকে আসার পর সেকেন্ড ইয়ার থেকে আমরা রাত 12টা 1টার সময়ও কোনো কোনো কিছু দরকার আছে, রাতে শেষ হয়ে গেছে, সকালে হয়তো ক্লাস আছে, চা খাওয়ার জন্য দুধ নেই, রাত 12টা 1টার সময় আমরা চলে গেছি নিচে, ওখানে যে গ্লোবাস, নারদ নিয়ে এগুলো হয় ম্যাগাজিন সবগুলো, ওখানে গিয়ে আমরা কিনে এনেছি। কোনো প্রবলেমেটিক না, না মেয়েদের জন্য খুব সেফ সিকিউর। একটা জিনিস বল, যে আমি যেটা শুনেছি যে কেএসএম এ নাকি যে অ্যানাটমি ল্যাব আছে, ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট অ্যানাটমি ল্যাব, এটা সত্যি? না, থার্ড না, ওটা ফার্স্ট, মানে এটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট অ্যানাটমি ল্যাব। আচ্ছা, ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট অ্যানাটমি ল্যাব। হ্যাঁ, আর সেন্ট্রাল এশিয়ার মধ্যে মনে ফার্স্ট না? এটা সত্যি জিনিসটা? এটা সত্যি। এবং ওখানে আছে, আমরা ভেবেছিলাম যে শুধু ওটা মার্কেটিং করার জন্য হতে পারে, মিথ্যে কথা বলছে, বাট আমরা যখন ওখানে পৌঁছালাম, ওটা হতে পারে ফার্স্ট ইয়ারে আমরা অ্যাক্সেসটা পাই না। মানে ফার্স্ট ইয়ারে যদি কেউ ভালো পড়াশোনা করে, কারো যদি বুঝতে প্রবলেম হয়, ওখানে এনাফ বডি থাকে, মানে এনাফ ওখানে আপনার স্কেলেটাল থেকে ক্যাডাভার থাকে, বাট যদি তার মনে হয় যে না আমি এটা তো বুঝতে পারছি না, তখন যে সমস্ত মেন্টর টিচারগুলো থাকে ওদেরকে বলা হয় যে আমি বুঝতে পারছি না, আমাদেরকে বড় ল্যাবে নিয়ে চলেন, যেটা আমাদের মেন সেকেন্ড লার্জেস্ট অ্যানাটমি ল্যাব। তখন ওদেরকে গ্রুপ ওয়াইজে নিয়ে যাওয়া হয় ওই অ্যানাটমি ল্যাবে, এবং সেখানে আবার সেই বডিতে ওদেরকে আবার ক্লাস করানো হয়। তুই এরকম দেখেছিস নাজমুল, যে ওই অ্যানাটমি ল্যাবটাতে তুই দেখেছিস, এই যেটা 2nd লার্জেস্ট অ্যানাটমি ল্যাব কলেজে দেখেছিস, গিয়েছিস একবারও? হ্যাঁ, আমি আমাদের গ্রুপের অনেকবারই গিয়েছে, কারণ আমাদের যখন সেকেন্ড ইয়ার অ্যানাটমি সাবজেক্টটা থাকে, তো ওখানে আমরা যখন অ্যানাটমি তো ফার্স্ট ইয়ার হয়, সেকেন্ড ইয়ারে হয় না? তো সেকেন্ড ইয়ার একটা প্যাথোলজি যেটা হয়, হ্যাঁ, প্যাথ অ্যানাটমি করে থাকে সাবজেক্ট। তো ওখানে যে রিয়েল স্ট্রাকচারগুলো, মানে যেগুলোকে অ্যাসিড দিয়ে রাখা হয়েছে, আমরা রিয়েল ফুটেজটা দেখানোর জন্য বা রিয়েল কিছু বা মানে হার্ট, কিডনি সব পুরো হয়ে আছে না? এভরিথিং কনজেনিটাল ডিসঅর্ডার যুক্ত কোনো বেবি সব আছে। আমি একবার গিয়েছিলাম, সেই যখন এর লাস্ট ইয়ারে গেলাম না, তখন আমাদেরকে পুরো দেখাচ্ছিল, প্রচুর বড়, মানে প্রচুর বড়, ঠিক আছে, প্রচুর বড়। মিউজিয়াম আছে। এবং ওখানে একটা বেশি ফ্যাসিলিটি আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত কলেজ, আমি যদি এখানে
এমবিবিএস পড়তাম, তো আমাকে নিজে থেকে ক্যাডাভার কিনতে হতো, একটা পুরো বডি কিনতে হতো আমাকে নিজে শেখার জন্য। ওইখানে ওরকম সিস্টেম না, ওখানে মানে ওখানে কলেজ থেকে প্রোভাইড করে ক্যাডাভার, এবং একটা গ্রুপে দেওয়া হয় এবং প্রত্যেকে নিজের নিজের ভাবে ক্লাস করার আগে ওটা নিজে থেকে একবার রিমাইন্ড করে আবার এটা কিন্তু ঠিক কথা বললো, মানে আমাদের স্টুডেন্টদের স্কাল বলুন বা কোনো বোন বলুন, রিয়েলটা ওটা প্রোভাইড করা হতো যাতে স্টুডেন্টরা নিজেরাই দেখে মার্ক করে নিজেরা পড়তে পারে। এটা একটা সুবিধাজনক ছিল ওখানে, যে এমনটা না যে শুধু ক্লাস গেলে অ্যাভেলেবেল হবে এমনটা কিছু না, ওটা যে কোনো টাইমে। তো লাইব্রেরি তো আছে তো কলেজের মধ্যে, লাইব্রেরিতে বসে অনেক ছেলেমেয়ে পড়ে আমি দেখেছি। বহুত ছেলে মেয়ে পড়ে, এবং শুধু পড়ে না, তারা মানে দিনের মানে বেশিরভাগ 70% টাইম মানে ক্লাস বাদ দিয়ে অনেক ছেলে পিলে যারা লাইব্রেরিতে কাটায়, আর সেখানে পরিবেশটাও মানে পুরো পড়ারই থাকে, পুরো সাইলেন্ট, পুরো পিন ড্রপ সাইলেন্ট, যে যার নিজের মতো পড়াশোনা করছে। ওই ইভেন ডিজিটাল লাইব্রেরি আমাদের প্রোভাইড, ডিজিটাল লাইব্রেরি আছে, সেটা কি রকম? আমাদেরকে অ্যাক্সেস দেওয়া হয় একটা অ্যাপের থ্রু, যেখানে আমরা সমস্ত বই, সমস্ত অথরের বই, যেগুলো মানে সেরা পাবলিকেশনের বই, সমস্ত অ্যাক্সেস আমরা নিয়ে আমরা পড়তে পারি সেটা। ইভেন ডিজিটাল ছাড়াও আমরা এমনি বইও, লাইব্রেরিতে বইয়েরও প্রচুর স্টক আছে, যেখানে সমস্ত বইয়ের অ্যাক্সেস পাওয়া যায়। আচ্ছা, তোর যে 2 বছর 3 বছর হতে গেল, তুই কোনোদিনও ফিল করেছিস যে আমি ইন্ডিয়াতে থাকলে আমি এই অপরচুনিটিটা বেশি পেতাম, এখানে এসছি বলে অপরচুনিটিটা কম পেয়েছি, ঠিক আছে, এরকম কোনো ফিল করেছিস যে এখানে মানে আমার মনে হচ্ছে যে ইন্ডিয়াতে পড়লে আর হয়তো বেশি ভালো ডাক্তার হতাম, এখানে এসছি বলে ডাক্তার আমি ভালো হতে পারছি, এরকম কোনো ফিল করেছিস কিছু কোনো জন্য? আমি প্রথমেই বললাম যে আমার প্রথম 6 মাস এই ব্যাপারটা ছিল যে আমি হয়তো তখন বুঝতে শিখে গেছি আমি হয়তো ঠিকঠাক হচ্ছি না, আমি যেটা ডাক্তার হতে চাইছিলাম আমার মনে হচ্ছে না আমি নিজেকে ডাক্তার এটা বলতে পারবো কারোর কাছে, এটা আমার একটা নিজের মধ্যে অ্যাংজাইটি ফিল হতো, নিজে স্যাটিসফাই ছিলাম না ব্যাপারটা। কিন্তু তারপর 6 মাস পর থেকে আমি বুঝতে পারি যে এখানে মানে পড়ার ভীষণ সুন্দর একটা, আমাদের কলেজে পড়ার ভীষণ সুন্দর একটা পরিবেশ আছে। মানে কেউ যদি থিওরিটিক্যালি মানে পড়াশোনা করতে যায়, মানে আমার মনে হয় না আমাদের কলেজের থেকে ভালো কোনো জায়গা আছে যেখানে কেউ পড়াশোনা এর থেকে ভালোভাবে কেউ করতে পারবে। এবং একই সাবজেক্টের টিচাররা বারবার পড়ে, একই সাবজেক্ট একই টপিক বারবার পড়ায় ওখানে। তো আরেকটা বিষয় যেটা মানে বেসিক্যালি আমরা ইন্ডিয়ান স্টুডেন্ট আর অ্যাব্রড স্টুডেন্টের মধ্যে ডিফারেন্সিয়েশনটা থাকে না এই জন্য, কারণ ইন্ডিয়ান স্টুডেন্টরা সেই প্রেপ পিডব্লিউ অনলাইন থেকে যে টিচারদের কাছ থেকে পড়ছে, সেই সেম টিচার ফ্যাকাল্টি ওখানে গিয়ে আমাদের লাইভ ক্লাস। হ্যাঁ, এই ব্যাপারটা একটু বল, এই ব্যাপারটা কি বলতো জিনিসটা? কারণ আমরা যখন যে টিচারগুলো আমাদেরকে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হচ্ছে ইন্ডিয়াতে, যারা কিনতে হয় এই 1 বছরের জন্য বা 2 বছরের জন্য, আমি প্রিপ্লেডারের সাবস্ক্রিপশন নিলাম এটা, আর ওই ফ্যাকাল্টি সেম ফ্যাকাল্টিকে ওই কিরগিস্তানে ট্রাভেল করছে, কিরগিস্তানে ট্রাভেল করে আমাদের যে এফএমজি ক্লাসটা হয় ওটা ওখানে লাইভ ক্লাসেই প্রোভাইড করা হয়, ওখানে লাইভ অফলাইনে তোদেরকে ক্লাস করাচ্ছে ইন্ডিয়ান প্রফেসর থেকে। কিন্তু আমি একটা জিনিস বলছি, এই জায়গাটা তোকে ইম্পর্টেন্ট খুব, ঠিক আছে, এরকম না, এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ না অনেক স্টুডেন্টরা ভাবে, অনেকে প্রচার করে যে হয়তো অনেকে মানে পাবলিসিটি করে যে না এরা শুধুমাত্র অ্যাডভার্টাইজিং দেখানোর জন্য, পাবলিসিটি দেখানোর জন্য কিছু টিচারকে নিয়ে যাচ্ছে, 2-1টা টিচারকে নিয়ে যাচ্ছে, বাকি কোনো সাবজেক্টে হয় না। এটা কি সত্যি? না দাদা, আমাদের 19টা সাবজেক্ট, মানে প্রত্যেক সাবজেক্টে ফার্স্ট ইয়ারে ফিজিওলজি, এমন না যে ফার্স্ট ইয়ারে হয়নি, ফার্স্ট ইয়ারের ওই ছোট ক্যাম্পাসের মধ্যে যে ক্যাম্পাস ছিল সেপারেট কলেজ থেকে, মেইন ক্যাম্পাস থেকে, সেখানেও আমাদের অ্যানাটমি ফিজিওলজি সব সাবজেক্টে টিচাররা এসে ক্লাস নিয়ে গেছেন ফার্স্ট ইয়ার। মানে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যে 19টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের কি এরকম পড়ানো হয় ইন্ডিয়ান ফ্যাকাল্টিতে? ফার্স্ট ইয়ারে যেগুলো ক্লাস আছে গিয়ে সবাই আমরা নিজেরা, ইভেন আমরা নিজেরাও কনফিউজ ছিলাম গিয়ে যে আমরা মানে ইন্ডিয়ান টিচারদের অ্যাক্সেস পাবো কিনা, এই জিনিসটা আমরা গিয়েও প্রথম ভাবতাম যে হয়তো পাবো না এখানে, হয়তো পেলেও একদম শেষের দিকে পাবো, কিন্তু ব্যাপারটা সেরকম না। আমরা ফার্স্ট ইয়ারে গিয়েই মোটামুটি ফার্স্ট ইয়ারে আমাদের ফিজিওলজি ক্লাস হয়েছে, টোটালি পুরো ফিজিওলজি কমপ্লিট করানো হয়েছে, সাথে অ্যানাটমি বায়োকেমিস্ট্রিও শুরু হয়েছে। এবং এটা কিন্তু একদম মানে যাদেরকে ভিডিওতে মানুষজন এখানে ইন্ডিয়ার স্টুডেন্টরা দেখে, আমরা তাদেরকে লাইভ দেখতে পাই, মানে এটার কোনো নো ডাউট কোনো নেই যে এটা কোনো মিথ্যে, কেউ যদি এটা ভাবে মানে পড়তে বেশ করে এখানে কি হয়, এখানে এমবিবিএস কমপ্লিট করলো, পিজির জন্য তারা হয়তো অফলাইন কোচিং নিল, কিন্তু তোরা পড়তে ফার্স্ট ইয়ার থেকে কিন্তু অফলাইন কোচিং পাচ্ছিস। হ্যাঁ, এটা একটা বিশাল অপরচুনিটি। এবং সবথেকে টপ ফ্যাকাল্টি টিচারগুলো আমাদের প্রোভাইড করা হয়, মানে প্রত্যেক হ্যাঁ বল, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ইভেন ফোর্থ ফিফথ ইয়ারে তো মানে ভীষণ ভালোভাবে এমসিআই ক্লাসটা হয়, যেটা মানে সব থেকে বেশি হেল্প করে, যেটা আমরা সিনিয়রদের কাছ থেকে জানতে পেরেছি যে কিন্তু ওই কলেজ আগে না ওই
ক্লাসের জন্য অনেক ছেলেমেয়েরা ক্লাস করতে যেত না, ভাবতো অ্যাকচুয়ালি স্টুডেন্ট যখন পড়াশোনা করে সে বুঝতে পারে না যে এই ক্লাসের গুরুত্বটা কত, ইম্পর্টেন্টটা কত। এখন কিন্তু ওটার জন্য তো আবার প্রেজেন্টও করছে, কতজন এসছে কতজন আসছে, বিশাল কিন্তু এ করছে, এখন কড়াকড়ি করছে, ওই ক্লাসটা করতেই হবে। কারণ দেখ ওই ক্লাসটা এত সুন্দর অর্গানাইজ করার জন্য, সব ছেলেমেয়েরা অ্যাটেন্ড করার জন্য কিন্তু এখান থেকে এত বেশি পাসিং পার্সেন্টেজ হচ্ছে, এফএমজির যে পাসিং কারণ পার্সেন্টেজ। আমি সিনিয়রদের সাথে দাদা কথা তো যারা পড়াশোনার মধ্যে থাকে মোটামুটি তারা এখান কলেজ থেকে বেরোনোর টাইমের মধ্যেই মোটামুটি তারা প্রিপেয়ার হয়ে যায়, মানে 70% প্রিপেয়ার হয়ে যায়। এবং আমাদের ছেলেমেয়েরা কিন্তু দেখবি একটা জিনিস, সব 200+ পাচ্ছে কিন্তু আবার এফএমজিতে, হ্যাঁ 180-90 নিচে খুব কম ছেলে পাচ্ছে, আমি দেখেছি সব 200+ পাচ্ছে। গাদা ছেলে 190, 95, 200, 205। আর একটা যেমন মিথ থাকে যে ওইখান থেকে পড়ে আসার পর আমাকে আবার কোচিং নিতেই হবে, এটা হতে পারে অন্য কলেজে এরকম সিস্টেম আছে যে হ্যাঁ এখানে এসে আবার কোচিং না নিলে হয়তো এফএমজি পাবে না, বাট আমাদের দিদি দাদার অনেকজন আছে যারা বাড়িতে থেকে এখানে আসার পর, ইন্ডিয়াতে আসার পর বাড়িতে থেকে পড়ে। তোর তো রিলেটিভ ওই ফাতিয়া তো করলো, হ্যাঁ আমাদের ফাতিয়াদি যেমন একটা আছে, উনি আগের বছর পাস আউট করে উনি বাড়িতে থেকে পড়াশোনা করেছে, মানে ওখানে অলরেডি সব পড়ে এসেছে, এখানে সব রিভিশন দিয়েছে। অনেকজন ভাবে যে মানে অনলাইন থেকে ক্লাস করে সব কমপ্লিট করবো, তা কোনো না। ওখানে যে সমস্ত টিচারগুলো পড়াতে যায় অফলাইনে, ওরা ডাইরেক্টলি বলে দেয় যে আমি যেটুকু পড়াচ্ছি তোমাদের জন্য এনাফ, আর এইটুকুই তোমাদের জন্য মেন। আর ওইভাবে কেউ কোনোদিন ভাবে টার্গেটলি বলতে পারবে না। আমাদের ওখানে যে সমস্ত টিচারগুলো পড়াতে যায়, যদি মানে ইউটিউবে সার্চ করা যায়, সবচেয়ে মোস্ট পপুলার টিচার পড়াতে যায় ওখানে। আচ্ছা শোনা, তুই তো তোর সঙ্গে মেহেদির কন্ট্যাক্ট হয়েছিল, মেহেদিকে তুই চিনতিস আগে থেকে, ও ওখান থেকে পড়ে এসছে, পড়ে এখানে না, ও তো অলরেডি ওখানে পড়ে সবে কমপ্লিট হয়ে এসছে, তখন ওর সবে কমপ্লিট হয়েছে, হ্যাঁ ও দিল্লিতে ছিল তখন। কিন্তু তুই আসার পরে আমাকে জিজ্ঞাসা করেছিস দাদা এই কলেজটা কেমন হবে, কলেজ সম্বন্ধে জিজ্ঞাসা করেছিস। আমরা তোকে কমিটমেন্ট অনেকগুলো দিয়েছিলাম যে তুই যাবি, যাওয়ার পরে তোকে আমরা এই সব জিনিসগুলো করবো, তোকে থ্রু আউট দ্য জার্নি অ্যাকচুয়ালি তোর এই টাইমে ভিসা পাবি, এয়ার টিকিট পাবি, আমরা তোকে কীভাবে হেল্প করবো, এখান থেকে যাওয়ার সময় কীভাবে হেল্প করবো। এই যে 2 বছরে তুই আমরা তোকে যে কমিটমেন্টগুলো করেছিলাম তার মধ্যে কত % তোর হেল্প হয়েছে? আর অনেস্টলি আমার মনে হয় মানে আমি এডুসলভ থেকে যত না কমিটমেন্ট পেয়েছি তার থেকে ওখানে গিয়ে বেশি হেল্প পেয়েছি, কম না, এটা বলবো আমি। কারণ আমি কোনো এখনো অবধি মানে কলেজ একাডেমিক রিলেটেড কোনো কিছুতে কোনো প্রবলেম ফেস করিনি। ইভেন মানে কোনো অ্যাবসেন্টি বা কোনো কিছু যদি একটা পড়েছিল আমার অ্যাবসেন্টি কলেজের, একটা কলেজেরই ফল্টে ওয়েবসাইটে আপলোড হতে দেরি হয়েছিল, তো আমি আপনাকে বলেছিলাম, তারপর কলেজের যে দায়িত্বে আছেন তাহির স্যার, ওনাকে একবার মেসেজ করতেই আমার অ্যাবসেন্ট উঠে গিয়েছিল। মানে আমি কোনো একাডেমিক রিলেটেড বা কলেজ রিলেটেড হোক কোনো প্রবলেম। তোকে যে আমরা গাইড করেছিলাম যে এই কলেজটা ভালো, তোর কি মনে হচ্ছে এখন 2 বছর পরে? হ্যাঁ মানে আমার কোনো রকম রিগ্রেট নেই, উইদাউট রিগ্রেট সত্যি একদম আমি প্রপার ভালো জায়গায় গিয়েছি। ইটস এ হিউজ, হ্যাঁ তো রিগ্রেট নেই মানে এটা বিশাল ব্যাপার। আমার কোনো রিগ্রেট নেই। আমি আজকে আমার একটা ভাই আমার বাড়ির পাশে, মানে সে হয়তো অ্যাডমিশন নেবে, তো তাকে আমি এই কথাটাই বললাম যে ওর ওরকম ইয়ার ল্যাপস হয়েছে, ও বলছে যে না আমি গভর্নমেন্ট কলেজ পাচ্ছি না দিদি, তো আমার মনে হচ্ছে আমার ফ্রেন্ডরা সব গভর্নমেন্ট কলেজ, আমি আর 1 বছর ট্রাই করি। তো আমি বললাম যে দেখ আমি তো এত বছর ওয়েস্ট করেছি অলরেডি, তার 5 বছর ওয়েস্ট হয়ে গেছে, তো এটা করিস না 1 নাম্বার। আর 2 নাম্বার, আমি যে কলেজে ভর্তি হয়েছি এত বছর পরেও তারপরে আমার কোনো রিগ্রেট নেই যে আমি ইন্ডিয়ায় কেন পড়ছি না, আমার কোনো রিগ্রেট নেই, আমি স্যাটিসফাইড ফুললি। থ্যাংক ইউ। একদম লাস্টে চলে এসেছি আমরা। আজকে এই যে 6-7 জন যারা মানে যারা পড়ছে অলরেডি ওখানে, এদেরকে নিয়ে ভিডিও করার একটাই কারণ, না এখন যারা অ্যাডমিশন টাইম অ্যাকচুয়ালি এখন না অনেক কিছু কনফিউশন থাকে পেরেন্টসদের মনে, যে আমরা একটা প্রত্যন্ত গ্রামের আমার একটা ছেলে, যে ছেলে কোনোদিন বাইরেই যায়নি, কোনোদিন ফ্লাইটেই চড়েনি, বিদেশ তো দূরের কথা, কোনোদিন ফ্লাইটেই চড়েনি, হয়তো ফ্লাইট তো দূরের কথা, হয়তো ট্রেনে এখান থেকে সে দিল্লি পর্যন্তও যায়নি, সে কী করে গিয়ে ওখানে থাকবে, হ্যাঁ সে আদৌ থাকতে পারবে কি না। আমরা যে কমিটমেন্টগুলো দিচ্ছি, তোমাকে ইন্ডিয়ান ফুড ওখানে খাওয়ানো হবে, কলেজের এত ফিজ আছে, এই জিনিসগুলো পুরো জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকে জিনিসগুলো নিয়ে বসা। সেকেন্ড নাম্বার একটা থিং হলো যে মার্কেটে অনেক রকম চলে যে 20 লাখ টাকা হয়ে যাবে, 22 লাখ টাকা হয়ে যাবে, আলটিমেটলি সেইগুলো হয় না। প্রপার কত ফিজ সেটা একদম জানা জরুরি। এই জন্য জরুরি পেরেন্টস আগে থেকে তাহলে প্রিপেয়ার হতে পারে যে আমার ছেলেকে যে পাঠাচ্ছি একটা 5 বছরের প্ল্যান থাকে যে আমি এই বছরে এইরকমভাবে টাকাগুলো অ্যারেঞ্জ করব। কারণ এখানে যারা বসে আছে সবাই বুঝতে পারছো যে একদম লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসছে, একদম প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসছে। তা এদের বাবা মার একটা শুধু স্বপ্ন ছিল যে ছেলে ডাক্তার হবে, ঠিক আছে, ডাক্তার করতে হবে। এদের কিন্তু কারোরই ওই মানে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল বলে ডাক্তার হয়েছে, এরকম না যে টাকার জন্য ডাক্তার হয়েছে, এরকম কারণ না। কারণ এদের অলরেডি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এমনিই লো ছিল। শুধুমাত্র পেরেন্টসের স্বপ্ন পূরণ করার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য তারা বিদেশে গিয়েছে। অলরেডি 2nd ইয়ার 3rd ইয়ার 4th ইয়ারে সব ছেলেমেয়েরা পড়ছে। এরা যদি পারে তাহলে তোমরা কেন পারবে না? তোমরাও তো বেশিরভাগ যারা বিদেশে যায় লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরাই যায়।
তা প্রপার প্ল্যানিং করতে হবে। এক নাম্বার হলো যে 5 বছর বা 5.5 বছর থাকবে, কতটা খরচ হচ্ছে এটা জানা জরুরি, প্রপার কতটা খরচ হচ্ছে এটা জানা জরুরি, এক নাম্বার। সেকেন্ড নাম্বার হলো যে কিরগিজস্তানে অনেক কলেজ আছে যে কলেজগুলো অলরেডি পারমিশন বাতিল হয়ে গেছে, সেইগুলো জানা জরুরি, কোন কোন কলেজ পারমিশন বাতিল হয়েছে। থার্ড নাম্বার হলো যে যে কলেজে তুমি যাচ্ছ সেই কলেজটা ক্যাপিটালে আছে কিনা, না ক্যাপিটাল থেকে দূরে আছে কিনা, সেখানে পেশেন্ট এক্সপোজার আছে কিনা, কলেজটা কত বছরের পুরনো কলেজ, FMG পাসিং ডেট কেমন, এই সব কিছু জানা খুব জরুরি। এই সব কিছু নিয়ে ডিসকাশন করার জন্য আজকের এই আলোচনা। আশা করছি এটা অনেক হেল্পফুল হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।